আমি শুরু করার পর্যায়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে উপস্থিত থাকার জন্য, বিশেষ করে আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথিরা এসেছেন তাদের। আমাদের আজকে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট কর্তৃক আয়োজিত নাগরিক সংলাপে আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের অধিকার কেন্দ্রিক জরুরি সংস্কার। আমাদের এই আলোচনার মূল প্রেক্ষাপটটি শুরুই হয় আসলে বলতে পারি জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে আমরা একটি সংস্কারের চাহিদা দেখতে পেয়েছি জনগণের মধ্যে, এবং সেই সংস্কারের সঙ্গে বেশ কিছু জায়গায় স্ব-উদ্যোগীভাবে পরিবেশ কেন্দ্রিক চিন্তা, পরিবেশ পরিচ্ছন্নতা রাখার চর্চা, এই কার্যক্রমগুলো আমরা সারা বাংলাদেশেই দেখতে পেয়েছি। তো সেই আলোকে আসলে আমাদের আজকের আলোচনা যে কিভাবে আমরা আমাদের নগর, পৌরসভা এবং গ্রাম পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা শক্ত করতে পারি এবং কিভাবে সেটা অধিকার কেন্দ্রিক একটি বর্জ্য ব্যবস্থাপনা হতে পারে। তো এই পর্যায়ে আমি শুরুতে কিছু গ্রাউন্ড নিউজ আজকের আলোচনার জন্য দিয়ে দিতে চাচ্ছি। আমাদের আলোচনার সাথে ব্লাস্ট কেন্দ্রিক আয়োজিত আলোচনায় রুমের দুপাশে আপনারা দেখতে পাবেন ব্লাস্টের কর্মীরা আছেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন বা প্রয়োজন থাকে আপনারা কাইন্ডলি আমাদের ব্লাস্টের কর্মীদের কাছে যেতে পারবেন। সবার কাছে একটি আইডি কার্ড আছে। একই সঙ্গে আরো বলতে চাচ্ছি, এই আলোচনাটি আমরা বর্তমানে ফেসবুকে লাইভ সম্প্রচার করছি। তো আমাদের ফেসবুক পেজে যদি আপনারা যুক্ত হতে চান, দেয়ালে সকল জায়গায় আপনারা কিউআর কোড দেখতে পারবেন। সেই কিউআর কোডগুলো স্ক্যান করলে আমরা লাইভ আলোচনায় চলে যাব। এবং আমাদের খুবই বিজ্ঞ একটি প্যানেল আলোচনা আমাদের সামনে এসছে। তো আমাদের সময়ের কিছু সীমাবদ্ধতার কারণে আমি অনুরোধ করব সকল প্যানেল আলোচককে 7 মিনিট করে সময় তাদের বক্তব্যটা রাখতে। আমরা আজকে আমাদের আলোচনার ইন্ট্রোডাকশন বা অবজেক্টিভ গুলোতে চলে যেতে চাচ্ছি। আমি অনুরোধ করব একটু আমাদের স্লাইডে যাতে নেক্সট স্লাইডে একটু যাওয়া। তো প্রথমেই আমাদের আলোচনাটা শুরু করছি আসলে জলবায়ু ন্যায় বিচার অথবা ক্লাইমেট জাস্টিস, যে কনসেপ্টটা বেশ অনেকদিন ধরেই আসলে বাংলাদেশে প্রচলিত একটি কনসেপ্ট। তার অন্তরায় আসলে কিভাবে একটি বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ব্যবস্থার স্থাপনা করা যেতে পারে এবং সেটা আসলে অধিকার কেন্দ্রিক হতে হলে কিভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা আমরা আলোচনা করব। কেননা বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশের অধিকার বর্তমানে বাংলাদেশের সংবিধানে দেয়া আছে 18 ক অনুচ্ছেদে, যা রাষ্ট্রীয় মূলনীতির একটি অংশ হিসেবে ধরছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের বিষয়। তাছাড়া 1972 সালের স্টকহোম ডিক্লারেশনের মাধ্যমে জাতিসংঘ দ্বারাও চিহ্নিত হয়েছে কিভাবে সেই স্বাস্থ্যকর পরিবেশের অধিকার একটি ফান্ডামেন্টাল বা মৌলিক অধিকারের অংশ। তো সেই প্রেক্ষাপটে যদি আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা দেখি, তো বাংলাদেশের নগর, পৌরসভা ও ইউনিয়নে যে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং কাঠামোগত অনুপস্থিতি রয়েছে, তা আমাদের সামনে আমাদের মুখোমুখি যে আমরা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের বা বাধাগুলো ফেস করছি, সেটার মাধ্যমে আসলে সেই প্রভাবগুলোকে আরো তীব্র করবে এবং আমাদের সামনে নানান ধরনের রিসোর্স ক্রাইসিস তৈরি করতে পারবে। বর্তমান চিত্রে যদি আমরা দেখি যে বাংলাদেশ আসলে বলতে পারি আমরা আরবানাইজিং একটা দেশ বা নগরায়নের প্রক্রিয়ার মধ্যে লিপ্ত। কেননা 40% জনসংখ্যায় বর্তমানে নগর কিংবা পৌর অঞ্চলে বসবাস করছেন, যা গবেষকরা ধারণা করছেন যে আরো কিছুদিন পর এটা আরো বেড়ে যাবে এবং এক পর্যায়ে আরবানাইজেশনটাই নিউ নর্মাল হয়ে উঠবে। যার কারণে আরবানাইজেশন বা নগরায়নের সঙ্গেই জড়িত থাকে আসলে বর্জ্য এবং বর্জ্য উৎপাদন, যা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শহর অঞ্চলে প্রতিদিন 25,000 টন বর্জ্য উৎপাদন করা হয়, যার 55%ই আসলে এখন আমরা সংগ্রহ করার বাইরে থাকছে। তা সংগ্রহ করার ক্ষমতা এখন পর্যন্ত বাংলাদেশের নগর, পৌরসভা এবং গ্রাম অঞ্চলের যে কর্তৃপক্ষ আছে তাদের সংগ্রহ করার ক্ষমতার বাইরে 55% রয়েছে।
তার সাথে আসলে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যারা পরিচ্ছন্নতা কর্মীরা যুক্ত আছে তাদেরও বেশ দুর্বল পরিবেশে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে তাদের কাজ করে থাকতে হয়। শুধু ঢাকা শহরেই বর্তমানে প্রতিদিন ৬,৫০০ টন বর্জ্য উৎপাদন করা হচ্ছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক এবং ই-ওয়েস্টে অনিয়ন্ত্রিত পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করছে। আইনি পদক্ষেপের জায়গা থেকে যদি দেখি, বাংলাদেশে বর্তমানে বেশ কিছু আইনি কাঠামো রয়েছে যা বর্জ্য ব্যবস্থাপনা এবং বিশেষ করে পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ কেন্দ্রিক কার্যক্রমগুলোকে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের 1995 সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, যার মধ্যে স্পষ্ট করে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, আমদানি, মজুতকরণ, বোঝাইকরণ, পরিবহনের বাধা নিষেধ রয়েছে এবং সেটিকেই আসলে ফলো করে একটি 2021 সালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাও প্রণয়ন করা হয়। এখানে খুব স্পষ্টভাবে বিভিন্ন ধরনের অংশীজনদের দায়িত্বগুলোকে উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে স্থানীয় সরকারের যে দায়িত্বগুলো রয়েছে সেখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে 2010 সালে পরিবেশ আইনকে ফলো করে পরিবেশ আদালত আইন 2010 প্রণয়ন করা হয়, যার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার বিপর্যয়ের সঙ্গে কেন্দ্র অন্যান্য যে পরিবেশ জনিত অপরাধগুলো আছে সেগুলো বিচারের জন্য বিশেষ পরিবেশ আদালত এবং বিশেষ ম্যাজিস্ট্রেট কোর্ট প্রত্যেকটি জেলায় প্রণয়ন করার এবং স্থাপনা করার অধিকার ক্ষমতা সরকারের কাছে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা পরের স্লাইডে যদি একটু যাই, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বের জায়গা থেকে খুব স্পষ্ট করে যদি বলি যে স্থানীয় সরকার আইনের অনুযায়ী 2009 পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বগুলো সরকার কেন্দ্রিক দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এই দায়িত্বগুলো একটু ভিন্ন পর্যায়ে, যেহেতু সিটি কর্পোরেশন বিস্তৃত অঞ্চল বা বিস্তৃত জায়গায় আসলে কাজটা করে থাকে, তাদের খুব ব্যাপক দায়িত্ব রয়েছে। তো সেই তুলনায় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় দায়িত্বগুলো একটু কম সংখ্যকই মনে হতে পারে, কিন্তু পৌরসভার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণভাবে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বের সঙ্গে সেখানে অর্থায়নের একটা সুযোগ রেখেছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আসলে বর্জ্য ব্যবস্থাপনা পৌরসভায় করা যেতে পারে। ঠিক সেভাবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের কেন্দ্রে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ওয়ার্ড সভার কাছে থাকলেও সেখানে বিভিন্ন অংশীজনদের সহযোগিতা এবং তাদের একত্রে কার্যক্রমের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা করার কথাটা বলে হয়েছে। তো আমাদের আজকের আলোচনার মূল জায়গায় যদি আমরা চলে যাই যে কেন আমরা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি, আগামী পরের স্লাইডে যদি যাই, তার মূল জায়গাটি আসলে হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিচ্ছন্নতা ও সহ-উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার পদক্ষেপগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান দেখছিলাম, সেই স্পিরিটটা বা সেই চাহিদাটাকে আসলে কেন্দ্র করে কিভাবে এই চর্চাগুলো আমরা দৈনন্দিন জীবনে নিয়ে আসতে পারি এবং সেক্ষেত্রে আসলে সরকার, কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজের কি কি দায়িত্ব রয়েছে সে বিষয়ে আমরা আজকে শোনার চেষ্টা করব। এবং সংস্কার কার্যক্রম যে চলছে আমাদের এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, যে আমরা সংস্কার নিয়ে যে আলোচনাগুলো করছি, সেই সংস্কার আলোচনার মধ্যে আসলে পরিবেশ কেন্দ্রিক সংস্কার কিভাবে যুক্ত করতে পারি এবং সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কি কি উদ্যোগগুলো আমরা নিতে পারি। তো এই আমাদের আজকের উদ্দেশ্যগুলো। আমরা এখন আমাদের প্যানেল আলোচনায় চলে যাব। তো প্যানেল আলোচনায় আমি চলে যাওয়ার প্রথমেই আমি অনুরোধ করব জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র একাডেমিক কোঅর্ডিনেটর, ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি দুঃখিত, আমি শুরুতে আসলে একটু আমি আমাদের যারা এসেছেন তাদের একটু পরিচয়টা একটু দিয়ে নিই। আমাদের আজকে প্যানেল আলোচনায় আমরা পাচ্ছি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, যিনি সিনিয়র একাডেমিক কোঅর্ডিনেটর, ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের সঙ্গে আছেন আইয়ুব করম আলী, চেয়ারম্যান, ব্রিজ একাডেমি, গোবিন্দগঞ্জ ছাত্র, সুনামগঞ্জ। আমাদের সঙ্গে আছেন এস হাসানুল বান্না, সিনিয়র আইনজীবী, বেলা। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মারুফুল ইসলাম, আহ্বায়ক, অন্তর্বর্তীকালীন কমিটি, মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
আমাদের সঙ্গে আছেন ইশরাত স্বপ্ন, কান্ট্রি ডিরেক্টর, প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ। আমাদের প্যানেল আলোচনার পর আমাদের বিশেষ অতিথি বক্তব্য রাখছেন এয়ার কমোডোর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনার কর্মকর্তা। এবং আমাদের প্রধান অতিথি বক্তব্য আজকে রাখছেন সৈয়দ রেজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এবং অবশেষে আমাদের সহযোগী বক্তব্য রাখবেন ব্যারিস্টার সারা হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অবৈতনিক নির্বাহী পরিচালক ক্লাস। তো এই বলে আমি এখন আমাদের প্যানেল আলোচনায় চলে যেতে চাচ্ছি এবং আমি অনুরোধ করছি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলামকে আপনার বক্তব্যটা রাখতে। আর সিরাজুল ইসলাম উনি আমাদের সঙ্গে আজকে সশরীরে উপস্থিত না হতে পেরেও অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি একটু অনুরোধ করছি আপনি আপনার বক্তব্যটা বিশেষ করে পৌরসভা ও নগর পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব চিত্রটি তুলে ধরতে। ধন্যবাদ। থ্যাংক ইউ। যে আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো, জি শোনা যাচ্ছে। জি জি। প্রথমে আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে একটু কথা বলার জন্য। মাননীয় উপদেষ্টা এবং আলোচক বৃন্দ এবং আগামী সংগঠন, তো আমি বাংলাদেশের শহরের দেখতে পাই একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আর একটা মেডিকেল ওয়েস্ট, এবং এখন এমার্জিং যে ওয়েস্ট ইউ ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট। তো আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে যদি তাকাই, যে বাংলাদেশের প্রধান নগর এবং সিটিস গুলো মিলে প্রায় 25,000 টন প্রতি, এটা অলরেডি ইব্রাহিম ভাই উল্লেখ করেছেন। তো এখানে যদি আমরা বর্জ্যের যে ভলিউম যে হারে বাড়তেছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 15 বছর পর বাংলাদেশের শহর এলাকায় বর্জ্য ডাবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এটা আবার আমরা যদি বর্জ্য কালেকশনের এফিসিয়েন্সির দিকে তাকাই, সেখানে আমরা দেখি যে 30 থেকে 57, আর বাকি বর্জ্যগুলো কালেক্ট করতে আনকালেক্টেড অবস্থায় পড়ে আছে, যেটা আমাদের পরিবেশ এবং আমাদের লিভাবিলিটির দিকে মারাত্মক হুমকি তৈরি করছে। তো আমরা যদি শুধু আমাদের মেগাসিটি ঢাকা দিকে তাকাই, সেখানেও প্রায় 6,500 টন বর্জ্য তৈরি হচ্ছে। তো এখানে অন্যান্য সিটির তুলনায় ঢাকা সিটির বর্জ্য কালেকশনের এফিসিয়েন্সি একটু ভালো, প্রায় 77% তারা কালেক্ট করতে পারে, এখন 23% বর্জ্য আনকালেক্টেড থাকে। আর মেডিকেল ওয়েস্টের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 14,500 টন প্রতি মাসে মেডিকেল বর্জ্য তৈরি হয়। তো এটার একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো যে এটা ব্যবস্থাপনা কতটা গম্ভীর। যেমন রাজশাহী সিটিতে 205টা মেডিকেল এস্টাবলিশমেন্ট আছে, সেখানে মাত্র একটা এস্টাবলিশমেন্টে ইনসিনারেশন রয়েছে, যার মাধ্যমে মেডিকেল বর্জ্য ডিসপোজ করা হয়। আরেকটা বর্জ্য এখন যেটা এমার্জিং, ইলেকট্রনিক বর্জ্য, যেটা বর্তমানে প্রায় 4 লক্ষ টন বছরে তৈরি হারে ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে। এটা কন্টিনিউ করলে আমরা 2035 সালের মধ্যে প্রায় 6.5 লক্ষ টনে, আমরা প্রায় 46 লক্ষ টন আমাদের মেডিকেল বর্জ্য তৈরি হবে, 4.6 মিলিয়ন টন 2035 সালে। তো এই বর্জ্যের স্ট্যাটিস্টিক্স বলার পর আমি বর্জ্যকে যদি আমরা ভালোভাবে স্টাডি করতে চাই, সেক্ষেত্রে দুইটা দিক আমাদেরকে অ্যাঙ্গেল থেকে আমরা দেখা দরকার বলে আমরা মনে করি। প্রথমত হলো বর্জ্যের একটা মাইক্রো এবং ম্যাক্রো, এই দুইটা অ্যাসপেক্ট নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার। আমাদের অধিকাংশ আলোচনায় আমরা ম্যাক্রো লেভেলে বেশি ফোকাস করি, যে সিটি কর্পোরেশন কি করতেছে, বিভিন্ন কর্তৃপক্ষ কি করতেছে, কিন্তু বর্জ্যের একটা মাইক্রো অ্যাসপেক্ট আছে। একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারি যে, যেমন আমাদের ডোর টু ডোর কালেকশনে যখন ওয়েস্ট কালেক্ট করতে আসে, সেক্ষেত্রে আমরা দেখি দরজা খুলে যিনি বর্জ্যটা বাইরে কালেক্টরের হাতে ট্রান্সফার করতেছেন, তিনি কিন্তু ঘরের ফিমেল মেম্বার অফ দ্য হাউস হোল্ড। আমরা যদি বর্জ্যের একটা টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কি আমাদের
বিভিন্ন স্টেজে আমরা ফিমেল মেম্বার অফ দ্য হাউসহোল্ডকে ইনভলভ করছি। আরেকটা এক্সাম্পল আমি একটু দিতে চাই, যখন পর্যটকটা ঘরের বাইরে যাচ্ছে তখন সেকেন্ডারি কালেকশন পয়েন্টে যাওয়ার আগ পর্যন্ত এখানে যারা ওয়েস্ট কালেক্টর তাদের যে ইনসেন্টিভ, ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভ, যে সে সেলেবল আইটেমস এখানে সেগ্রিগেট করে বিক্রি করবে, সেইগুলো কি আমরা যথাযথভাবে স্টাডি করতেছি কিনা। তো এই মাইক্রো দিকটা যদি আমরা গভীরভাবে অ্যানালিসিস না করতে পারি, শুধু ম্যাক্রো লেভেলে আলোচনা আমাদের কার্যকর টেকসই কোনো ব্যবস্থাপনা আমাদের দিকে আমরা যেতে পারবো না। দ্বিতীয় আরেকটা বিষয়, এই বর্জ্যকে কেন্দ্র করে, বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে যে একটা ইনফরমালিটিস আমরা দেখতে পাই, এবং যেটা মূল কেন্দ্রবিন্দু হলো পলিটিক্যাল ইকোনমি। এখানে আমরা যারা বর্জ্য জেনারেটর থেকে শুরু করে এখন বর্জ্য ডিসপোজাল ল্যান্ডফিল পর্যন্ত, এবং ল্যান্ডফিলে ফিল করার পর যে পরবর্তী যারা এটার সঙ্গে এঙ্গেজ, আমরা এখানে প্রত্যেকটা স্টেটের যদি স্টেক হোল্ডারদের ইনসেন্টিভ, ইন্ডিভিজুয়াল ইনসেন্টিভ স্টাডি না করতে পারি, তাহলে আমরা বর্জ্যের একটা টেকসই ব্যবস্থা করতে পারবো না। যেমন কিছু কিছু পাইলট প্রজেক্টের মাধ্যমে বর্জ্যের সেগ্রিগেশন উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এটা রেগুলার কোনো প্র্যাকটিসে আসতে পারে না, কারণ আমরা এখানে ইনসেন্টিভ গুলো প্রপারলি আইডেন্টিফাই করতে পারি। যেমন একটা প্রজেক্টের আওতায় আপনাকে অনুরোধ করছি 2 মিনিটে আমরা আলোচনাটা মানে পরবর্তী বক্তার কাছে চলে যেতে চাই। জি 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 জি। তো এখন সেগ্রিগেশন হয়তো আউটডোরে হচ্ছে, কিন্তু যিনি কালেক্ট করছেন তিনি আবার একসঙ্গে করতেন, কারণ আমি এখানে সেলেবল আইটেম না পাই, তাহলে কিন্তু আমার যে রেগুলার ইনকাম সেটা দিয়ে ওয়েস্ট কালেক্টর প্রপারলি ইনসেন্টিভ। তো এই প্রত্যেকটা মাইক্রো ধরে যদি আমরা কালেকশনের যে পলিটিক্যাল ইকোনমি, যে রাজনীতির যে কম্পিটিশন আছে, সেটা যদি আমরা পরিবর্তন এখানে আনতে পারবো না। তো 3 ওয়ে ফরওয়ার্ড আমি এখানে তুলে ধরতে চাই, সেটা হলো একটা হলো পলিসি লেভেলে, পলিসি চেঞ্জ, রুলস, রেগুলেশন। যেমন ওয়েব নিয়ে 2012 সালে একটা রুলস হয়েছে, কিন্তু আমার জানা নেই এটা শেষ পর্যন্ত ফাইনালাইজ হয়েছে কিনা। এখানে পলিসি চেঞ্জ আর স্ট্রাকচারাল চেঞ্জ, বর্জ্য ব্যবস্থাপনা আমাদের একদম হাউসহোল্ড লেভেল থেকে শুরু করে ওয়ার্ড লেভেল, ওয়ার্ড বেস বর্জ্য ব্যবস্থাপনা যদি আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে এখানে আমরা রেলেভেন্ট স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করে যদি বর্জ্যের জেনারেশনের উপর আমরা ফোকাস করে এটাকে রিডিউস করতে পারি, তাহলে বর্জ্য আমাদের অ্যাকশনের দিকে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে ল্যান্ডফিলের উপর এটা প্রেশার কমবে। থার্ড পয়েন্ট হলো আমাদের রেগুলার প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিসে আমি একটা এক্সাম্পল যদি বলি, যে আমাদের যদি স্ট্যাটিস্টিক্স দেখা গেছে আমরা যদি প্রপারলি সেগ্রিগেশন করতে পারি, তাহলে ল্যান্ডফিলের উপর আমাদের বর্জ্যের ডাম্পিং 20 থেকে 30% প্রেশার কমে যাবে। তো পলিসি চেঞ্জ, স্ট্রাকচারাল চেঞ্জ, পার্টিকুলার ওয়ার্ড বেস গভর্নেন্স সিস্টেম ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং রেগুলার প্র্যাকটিসে আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ারাল আসপেক্টগুলো যদি বিবেচনা নিয়ে আমরা একটা অনেক ধন্যবাদ প্র্যাকটিস তৈরি করতে পারি। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম। আনফরচুনেটলি আমাদের সময় পার হয়ে গেছে, তো আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে, বিশেষ করে আমাদের পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি যে বর্জ্য ব্যবস্থাপনার পেছনে আছে সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য, এবং এখানে জেন্ডার ডাইমেনশনটা আপনি উল্লেখ করেছেন, বিশেষ করে নারীদের যে ভূমিকাটা আছে বর্জ্য ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়ায়, বাসা বাড়ি থেকে নিয়ে একেবারে ল্যান্ডফিল ম্যানেজমেন্টে। তো এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের সাথে বক্তব্য শেয়ার করার জন্য জনাব আয়ুব কারম আলীকে, চেয়ারম্যান ব্রিজ একাডেমি, গোবিন্দগঞ্জ ছাত্র সুনামগঞ্জ। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে যে বর্জ্য অপসারণের সমস্যাগুলো আছে এবং সেই পর্যায়ে কিভাবে নাগরিক সমাজকে কেন্দ্র করে কোনো ধরনের পরিবর্তন আমরা আনতে পারি কিনা। Chair, honorable advisor, friends and colleagues, assalamu alaikum. এভাবে বলেছেন, আমার ফোকাসটা হলো ইউনিয়ন লেভেলে কিভাবে আমরা বর্জ্য নিষ্কাশনকে আরো কিছু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি। So in a sense, I am here as a voice from the village. এই কথাই।
আমি আমার কন্ট্রিবিউশন যাওয়ার আগে সারা হোসেন লাস্টকে একটা ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি তখন এই বর্জ্য নিষ্কাশনের ব্যাপারে আমার স্থানীয়ভাবে কিছু কাজ করতে শুরু করেছিলাম, তখন কিন্তু দিস ওয়াজ আ ভেরি ফ্রাস্ট্রেটেড এক্সপিরিয়েন্স। এবং লাস্ট এবং সারা হোসেন প্রোভাইডেড avenue, a channel for me to, if you like, express this frustration by taking a case as a public interest litigation matter to the High Court. So এটা জন্য আমি ব্লাস্টের কাছে কৃতজ্ঞ। ব্লাস্ট is truly a public spirited organization এবং আমি তাদের সাথে সোফা কাজ করে অত্যন্ত আনন্দ পেয়েছি। আমার ইন্টারেস্টটা এই বর্জ্য নিষ্কাশনের উপরে কিভাবে আসলো এই ব্যাপারে দুই একটা কথা আমার ব্যাপারে না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমি লন্ডনে বড় হয়েছি, এখান থেকে 11 years of age আমি লন্ডনে চলে যাই, ওইখানে বড় হয়েছি, লেখাপড়া করেছি, ওইখানে চাকরিও করেছি আমার সারা প্রফেশনাল লাইফ। কিন্তু যখন আমার রিটায়ারমেন্টের এজ আসলো, আর রিটায়ারমেন্ট নিয়ে আমি এখানে চলে আসি আমার গ্রামের বাড়িতে। আমি গত 2010 থেকে আসি, মাঝে মাঝে লন্ডনে যাই, কিন্তু 2010 থেকে এখানে আসি। এই পিরিয়ডে আমি কয়েকটা কাজ করার চেষ্টা করেছি। একটা স্কুল করেছি আমার এলাকায়, ইংলিশ মিডিয়াম স্কুল, ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন আওয়ার এরিয়া। এরপরে ইদানিং একটা হসপিটালও করেছি। স্কুল যখন করলাম 10-15 বছর আগে, তখন কিন্তু আমি হেঁটে হেঁটে স্কুলে যেতাম। আমার যে মেইন রোডটা আছে এটা দিয়ে, এটা ছিল একটা সুন্দর হেঁটে জায়গা, গ্রিন, ক্লিন, ফ্রেশ একটা জায়গা। কিন্তু গত 15 বছরের মধ্যে এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন যখন আমি যাই তখন এখানে ময়লা খুব পড়ে আছে, এবং নাও ইট ইজ নট এ নাইস প্লেস টু ওয়াক বাই, রাদার ইট ইজ এ স্মেলি, ডার্টি এবং আনহেলথি প্লেস। এটা কেন হলো? এটা কেন হলো? এই জন্য আমাদের দেশের যেগুলোকে আমরা হাট বাজার বলি, 15-20 বছর আগে যেগুলো হাট বাজার ছিল, দে আর নট হাট বাজার এনিমোর, দে আর ইমার্জিং অথবা রাইজিং আরবান নেইবারহুড। টিপিক্যালি একটা হাট বাজার ছিল নদীর পাশে 2টা গলি, এইটাই ছিল, তাই না চিত্রটা? কিন্তু এখন এইটা কিন্তু নদীর পাশে 2টা গলি না, এটা একটা বড় 2 মাইল 3 মাইল স্কয়ার কিলোমিটার নিয়ে আপনার রেডিয়াস নিয়ে একটা ছোট্ট ইমার্জিং শহরের মতো গ্রো করতেছে। কিন্তু এই শহরের যে আপনার পসিবিলিটিস বা আপনার উপকারিতা, এগুলো আমরা নাগরিক হিসাবে, আপনার সিটিজেন্স হিসাবে এগুলো উপভোগ করতেছি। কিন্তু নগরায়নের জন্য একটা নেগেটিভ সাইড আছে, থিংস লাইক ওয়েস্ট প্রোডাকশন অথবা আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট, আরো অনেক কিছু আছে, এইগুলো কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছে না। ইউনিয়ন পরিষদের দায়িত্ব আছে, কিন্তু তারা এটা এড়িয়ে চলে, তারা বলে যে তাদের কোনো রিসোর্সেস নেই এটার জন্য। সো দে আর নট ইন্টারেস্টেড ইন দিস। আমি এগুলো দেখে একটা পদক্ষেপ নিয়েছি, যেটা ভাই ইয়ে করছেন, যদি 2 মিনিট সময় দিতে আমি এটা আপনাদের কাছে কিছু বলতে চাই। I decided to clean up গোবিন্দগঞ্জ, যেটা হলো কি আমার লোকাল বাজার, এবং ওইখানে আমি আমার নিজের উদ্যোগে আমরা কিপ গোবিন্দগঞ্জ ক্লিন এই নামে একটা প্রজেক্ট আমরা ইয়ে করছি। ইনিশিয়ালি আমরা বেশ পাবলিক অ্যাওয়ারনেস রেজ করছি, মানুষের সাথে কথাবার্তা বলে, কনসালটেশন করে। এখন আমরা স্ট্রিট বিন লাগিয়েছি ওই যে 1 মাইল 2 মাইল রেডিয়াসের জায়গায়। এরপরে আমরা নিজের উদ্যোগে আমরা এখানে রিক্সা ড্রাইভার দিয়ে এভরি ডে ওই যে 10 থেকে 12,000 বাসা বাড়ি আছে, আমরা একটা জরিপ করেছি ওই ইমার্জিং আরবান সেন্টারে, যেটা ছিল 20 বছর আগে বাজার বা হাট। এগুলো আমরা কালেক্ট করবো ডেইলি, এবং ডেইলি এটাকে আপনার একটা রোড সুইপিং এর ব্যবস্থা করতেছি। আর ওই যে বর্জ্যটা আমরা কালেক্ট করবো, এটা আমরা 2-3 মাইল পরে একটা জায়গা, প্রায় 8 কেদার জমি আমরা নিজে সংগ্রহ করার চেষ্টা করতেছি। এখানে একটা কম্পোস্টিং প্ল্যান করবো। সো দিস ইজ এ ভেরি ওই যে মাইক্রো লেভেলে আপনার কমিউনিটি ইনিশিয়েটিভ টু রেসপন্ড টু অ্যান ইমার্জিং প্রবলেম দ্যাট এক্সিস্টস ইন আওয়ার কান্ট্রি। সো আমি ভেরি প্রাউড। আমি আশা করব আমাদের এখানে আমাদের এনভায়রনমেন্টের উপদেষ্টা আছেন, যখন আমরা গোবিন্দগঞ্জে এই কাজটা করে ফেলবো, আমি ওনাকে দাওয়াত দেবো ওইটাকে দেখার জন্য। আমি কিন্তু পিকচার দেখে তুলে রেখেছি যে কি ছিল এখন, এবং উনি গিয়ে কি দেখবেন। যদি এটার জন্য আমাদেরকে সাহায্য করেন, তাহলে সুনামগঞ্জে কিন্তু আমরা এই প্রজেক্টটা রেপ্লিকেট করতে পারি। দেয়ার আর এভরি ইউনিয়ন লেভেলে 5টা থেকে 7টা বাজার আছে না? এই 5-7টা বাজার ডেইলি যদি আপনার 100 কেজি করে আপনার ইয়ে করে, তাহলে কতটা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ 4,000। এই 4,000 যদি 4 টাইমস আপনার ইয়ে করেন, তাহলে দেখেন কত বর্জ্য। এই বর্জ্যটা যদি আমরা নিষ্কাশন করতে পারি, আই থিঙ্ক উই উইল ডু এ গ্রেট job in terms of cleaning our air quality, in terms of cleaning our environment. আমি
2 মিনিটে একটা উদাহরণ দিতে চাই আপনাদের কাছে, যেটা একটা গুড স্টোরি। আমার বাজারের পাশে হলো আমার বাড়ি, আমার গ্রাম। আমার গ্রামেও কিন্তু পাশে আরো ছোট্ট একটা হাট আছে, ছোট্ট একটা মার্কেট আছে। ওই মার্কেটটার সামনে যেভাবে আমরা বসছি, দোকানগুলো এরকম, আর মাঝখানে এতটুকু জায়গা আছে, অনেক জায়গা, বুঝছেন? কিন্তু মাঝখানের জায়গাটা হলো তহসিল অফিসের, আর দোকানের যে প্লটগুলো এগুলো হলো ব্যক্তি মালিকানা। সব দোকানদাররা কি করে, তারা দোকান থেকে যে বর্জ্য উৎপাদিত হয় এটা ওইখানে ফেলে, বুঝছেন? এবং ওইখানে হয়ে গেছে একটা বর্জ্যর স্তূপ। And instead of feeling guilty about it, they feel okay about it. তাদের সামনে বর্জ্য আছে, চা খাইতেছে, বিক্রি করতেছে, ব্যবসা করতেছে, এইটাই তাদের কোনো মাথা ব্যথা নাই। আমি যখন 5 অগাস্টের পরে আমাদের রেভলিউশনারিরা যখন দেখলাম যে রাস্তাঘাট পরিষ্কার করা শুরু করছে, ইন্সপায়ার্ড বাই দেয়ার অ্যাক্টিভিটিস, আমি কিন্তু তখন এই যে দোকানের মালিকরা আছে এবং আমার গ্রামের যে ইয়ে আছে, এই ছেলেরা আছে, মেয়েরা আছে, যুবকদেরকে নিয়ে আমরা ওইটাকে পরিষ্কার করলাম, একেবারে টোটালি পরিষ্কার করে এটাকে ল্যান্ডফিল করলাম, কারণ এটা একটা দাম ছিল। এবং এটাকে করে আমরা এখন এটাকে একটা কমিউনিটি গার্ডেনে পরিণত করছি, বুড়াইগাঁও বাজার কমিউনিটি গার্ডেন। ওইখানে এখন বিকালের লোক মানুষ, আমি প্রায় 5 লক্ষ টাকা আমার পকেট থেকে দিচ্ছি এবং বসার জায়গা করছি। ইটস এ কমিউনিটি স্পেস নাও। পিপল কাম দেয়ার এভরি ইভিনিং, দে সিট দেয়ার, দে সেলিব্রেট, দে এনজয় দ্য প্লেস। এইভাবে যদি আমরা ছোট্ট আকারে এই ধরনের ছোট্ট ইনিশিয়েটিভ ডেডিকেট করতে পারি নেশন ওয়াইড, আই থিংক উইল মেক এ বিগ ইম্প্যাক্ট অন আওয়ার এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ জনাব আয়ুব করমালিকে। খুব চমৎকার আমাদের কাছে কমিউনিটি লেড যে ইনিশিয়েটিভ গুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাই, তো সেই জায়গায় প্রশ্ন দিয়ে গেল এগুলোকে আমরা স্কেল আপ এবং ইনসেন্টিভাইজ কিভাবে অন্য জায়গায় করতে পারি, সেই অর্থে আমরা পরবর্তীতে আমাদের অন্যান্য প্যানেল আলোচকদের কাছে আসবো। এই পর্যায়ে আমি চলে যেতে চাচ্ছি এস হাসানুল বান্না, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। এবং আপনার কাছে বিশেষ করে আমাদের জানার যে জায়গাটা থাকলো, যে আমরা দেখলাম যে বাংলাদেশে পরিবেশ আইন রয়েছে এবং পরিবেশ আইনকে কেন্দ্র করে পরিবেশ আদালতও গঠন করা হয়েছে। এই আদালত কাঠামোর এবং এই বিচার ব্যবস্থার সুযোগটা কতটুকু রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার অনিয়ম এবং বিপর্যয়ের ক্ষেত্রে সাজাপ্রাপ্তির যে জায়গা থেকে এবং এনফোর্সমেন্ট বা মনিটরিং এর জায়গা থেকে কি ভূমিকা রাখতে পারে, তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করছি আপনাকে 7 মিনিট সময় বক্তব্য করে রাখতে। সবাইকে ধন্যবাদ। আমার যে বিষয়টা বলা হয়েছে আমি একটু সেটাতেই জি, আমরা একটা আইনি বিধিবিধানটা একটু আগে দেখে নিই। অলরেডি বলা হয়েছে আমাদের একটা আইন হয়েছে যে পরিবেশ সংরক্ষণ আইন। জি, এটা একটা মাদার ল আমাদের। এই আইনটা 1995 সালে হয়েছে, কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আইন হয়েছে 2021 সালে। বিধিমালাটা হয়েছে 2021 সালে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যে বিধিমালা। আরেকটা এই সম্পর্কিত আরেকটা বিধি আছে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, যেটা 2008 সালে হয়েছে। রিসেন্টলি 2022 সালে আমি যতটুকু জানি যে এটা আপডেট করার জন্য কথাবার্তা চলছে এবং আমরাও বেলার পক্ষ থেকে একটা ড্রাফট আমরা দিয়েছি, এখনো পর্যন্ত সম্ভবত সেটা পাস হয়নি। এর বাইরে ই বর্জ্য ব্যবস্থাপনা একটা আইন বিধিমালা হয়েছে, সেটা 2021 সালে। আর তরল বর্জ্য নিয়ে আলাদা করে কোনো আইন নেই, বিধি নাই, তবে পরিবেশ সংরক্ষণ আইনে এটা মোটামুটি বিস্তারিতভাবেই আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা দূর করার জন্য আমরা সাধারণত যেটা যাই, আমরা বেলা পক্ষ থেকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে কোর্টের কাছে যাই। অনেকগুলো মামলা আমরা করেছি সম্পর্কিত দূষণ সম্পর্কিত, বিশেষ করে পরিবেশ ইন্ডাস্ট্রিয়াল যে পলিউশনগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য সেগুলো যে দূষণের সৃষ্টি করছে, বিশেষ করে নদী, খাল, জলাশয়গুলো, এই বিষয়ে আমরা বেলার পক্ষ থেকে অনেক মামলা, লাস্টও বেলার সাথে অনেক মামলায় যৌথভাবে পিটিশনার হয়েছে। তো আমি দুই একটা এক্সাম্পল একটু দিতে চাই। আমাদের আপনাদের সবারই মনে থাকার কথা, আমাদের যে হাজারীবাগ ট্যানারি, এটা সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল। কোর্ট এখানে ইন্টারভিউ করেছেন এবং এই তরল বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয় এবং এখান থেকে কিন্তু ট্রান্সফার করারও এই শিল্পটাকে ট্রান্সফার করে অন্য জায়গায় নেওয়ার জন্য কিন্তু কোর্ট আদেশ দিয়েছেন, অলরেডি হয়েছে। কিন্তু যে উদ্দেশ্যে আমরা বেলা এই মামলাটা করেছিল,
যে নদীকে দূষণের হাত থেকে তরল বর্জ্য যে দূষণ সেই দূষণ থেকে রক্ষা করা, সেটা কিন্তু এখনো পর্যন্ত আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এইখানে অলরেডি আলোচনা হয়েছে মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেলের আলোচনা, আমরা সেদিকে যাচ্ছি না। আরো এক্সাম্পল, আমি আরো একটা দুটো এক্সাম্পল দিতে চাই। আমাদের একটা, আমরা নদী নিয়ে অনেক মামলা করি, নদীর একটা কমন ইস্যু হচ্ছে দূষণ। তো এই দূষণটা করে ইন্ডাস্ট্রি। সেখানে আমরা প্রত্যেক কাছে একটা প্রেয়ার চাই যে 24 ঘন্টা যাতে এই ইন্ডাস্ট্রিগুলোর যে ইটিপি আছে বা তাদের যে দূষণ নিয়ন্ত্রণকারী যে যন্ত্র সেগুলো অ্যাক্টিভ আছে কিনা সেটা যাতে পরিবেশ অধিদপ্তর, যেহেতু সে হচ্ছে রেগুলেটরি অথরিটি, সে যাতে এটা 24 ঘন্টা মনিটর করে, এই ধরনের একটা প্রেয়ার কিন্তু আমরা চাই। তো আদালত আমাদের কিন্তু সে ধরনের আমাদের ফেভারে আদেশও দেন, সেই আদেশগুলো আমরা যত জায়গায় কমিউনিকেট করি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে এটা সেভাবে বাস্তবায়ন হচ্ছে না আদালত। তো দেখা যায় এই ক্ষেত্রে আজকের প্রোগ্রামের যে বিষয়টা, যে নাগরিকরা আসলে কিভাবে এখানে সম্পৃক্ত হতে পারে। আমরা দেখেছি যে আমার মনে পড়ে যে আমরা যশোরের একটা সেটা আমি নাম বলছি না, খুবই বিখ্যাত একটা কোম্পানি। তো তারা সেখানে বর্জ্য ফেলছে, ট্যানারির বর্জ্য ফেলছে। তো পরিবেশ দপ্তর, তাদের ইটিপিও আছে, কিন্তু পরিবেশ দপ্তর যখন যায় তারা সেই সময় শুধুমাত্র ইটিপিটা চালু করে, অন্য সময় এটা বন্ধ থাকে, রাতের বেলা বিশেষ করে এটা সবসময় চলে থাকে। তো আমরা বললাম যে আমরা কি করবো, পরিবেশ দপ্তর তো কোনো ব্যবস্থা নিতে পারছে না, কারণ তারা যখন যায় তখন তো ওইটা চলছে। তো তখন আমরা স্থানীয় কমিউনিটির সাথে আসলে তাদের শরণাপন্ন, তাদেরকে বললাম যে যখনই আপনারা এই ধরনের বিষয়ে আপনাদের অবগতিতে আসবে যে তারা চালু এটা ইটিপি ছাড়াই তারা যে তরল বর্জ্য সেটা ফেলছে নদীতে, আপনারা সেই বিষয়টা অবহিত করবেন। তো এইভাবে কিন্তু নাগরিকরা আমাদেরকেও, শুধু মেলার কথা বলছি, কিন্তু সরকারি অথরিটি যারা আছে তাদেরকেও সহযোগিতা করতে পারে। তো নাগরিকরা কিন্তু এভাবে এনগেজ হতে পারেন তাদের জায়গায়। আরেকটা বিষয় আমি এখানে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে দূষণ, এই যে বর্জ্য, বিশেষ করে কঠিন বর্জ্য যেগুলো, এর মাধ্যমে আমাদের আরেকটা প্রবলেম তৈরি হয়, সেটা হচ্ছে দখল। আমরা যদি আমাদের নদী দূষণ, নদী দখল, তারপরে খাল দখল, বিশেষ করে জলাশয় দখলের চিত্রগুলো দেখি, আমরা দেখবো যে প্রথমে সেখানে আগে বর্জ্য ফেলে, বর্জ্য ফেলে এটাকে মোটামুটি ভরাট করি, তারপরে সেটা দখল করে। তাহলে দখলের সাথে কিন্তু একটা মৌলিক বিষয় হচ্ছে যে দূষণের মাধ্যমে দখল করার একটা পায়তারা বা সুযোগটা খুঁজে। এটার সাথে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আসলে অনেক এসটিএস বা ল্যান্ডফিল প্রয়োজন, আমরা যেটা দেখি। তো এই জায়গাগুলো, এই জায়গাগুলো নির্বাচনের ক্ষেত্রে আমাদের আসলে সচেতনতা দরকার। আমরা দেখি, আমাদের একটা এক্সাম্পল আছে যে আমরা একটা মামলা করেছিলাম, ধোলাইপাড়ে একটা পুকুর রয়েছে, বেশ পুরনো পুকুর। তো পুকুরের একটা অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2021 সালে সেখানে একটা এসটিএস বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপন করার চেষ্টা করি। তারা পরিকল্পনা নিয়েছে, আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি এবং সেই বিষয়ে আমরা মামলা করি। পরবর্তীতে আদালত রুল দেন এবং সেটার প্রজেক্টের উপর আদালত নিষেধাজ্ঞা দেন। এই আদেশের প্রেক্ষিতে সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছিল যে তারা সেটা নিশ্চিত করবে না। তো এইটা এক্সাম্পল সব দিকেই আছে, পজিটিভ রিপোর্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, আবার কিছু ল্যাকিংস আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে আমরা মনে করি যে ম্যাক্রো লেভেলের সাথে সাথে মাইক্রো লেভেলেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা এই যে এক্সাম্পলগুলো বললাম, এগুলোতে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় মানুষরা কিন্তু এগিয়ে এসেছে। এই যে তাদের পুকুর ভরাট হয়ে যাচ্ছে ল্যান্ডফিলের জন্য, স্টেসের জন্য, তারা আমাদেরকে অবহিত করেছে। তো আমরা চাই যে আমাদের নাগরিকদের জায়গা থেকে আমরা সকলেই সচেতন হব আমাদের পরিবেশ রক্ষার জন্য। আমার মনে হয় যে এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের করণীয়। আর দুইটা করণীয় আমি বলতে চাই, একেবারে মাইক্রো লেভেলে। এক নম্বর হচ্ছে যে যেহেতু বাসা বাড়ির একটা ব্যাপার আছে, ময়লাটা সেখান থেকেই আসে। তো সেখানে যে আমাদের বিভিন্ন রাষ্ট্রের যে ধরনের প্র্যাকটিস আছে, যে দুইটা বাসায় বর্জ্যটার জন্য দুইটা ব্যাগ ব্যবহার করা। একটাতে প্লাস্টিক সম্পর্কিত যে ধরনের বর্জ্যগুলো, সেগুলো আলাদা একটা পাত্র ব্যবহার করা বা ব্যাগ ব্যবহার করা, আর একটা যেগুলো পচনশীল সেগুলো ব্যবহার করা। এতে দেখা যাবে যে আসলে ঘর থেকে বর্জ্যটা কিন্তু সেন্টেল এটা একটা, আমার মনে হয় যে এটা আমরা নাগরিকরা, এটা খুবই সম্ভব আমাদের পক্ষে। আমরা সবাই এই জায়গাটা চেষ্টা করবো, বিশেষ করে আজকের প্রোগ্রামে যারা আছে এবং যারা শুনছি, আমরা আমাদের এই জায়গাটা আমরা ইস্যু করার চেষ্টা করবো প্রত্যেকের জায়গায়। আরেকটা, এটা আমি মনে করি যে এখানে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তারা, তাদের মাধ্যমে সম্ভব। সেটা হচ্ছে যে বর্জ্য যে প্যাকেজিং হয় সেকেন্ডারি স্টেজে, সেখানে আমরা দেখি যে প্যাকেজিংটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগের। অন্তত অ্যাটলিস্ট আমরা হয়তো প্লাস্টিক নিয়ে বা বর্তমান সরকার চেষ্টা করছে এই বিষয়ে, কিন্তু বাস্তবতা যদিও ভিন্ন।
কিন্তু এই জায়গায় কিন্তু আমরা অ্যাটলিস্ট আমার মনে হয় যে এই জায়গায় আমরা যদি পার্টিশনালি ব্যাখ্যাটা ব্যবহার করার চেষ্টা করি বা একটু বাধ্যতামূলক করে দিই বর্জ্য ব্যবস্থাপনার সাথে, তা আমার মনে হয় যে এখানে একটা দূষণটা কিন্তু প্লাস বর্জ্য ব্যবস্থাপনার একটা সঠিক সুন্দর একটা পদ্ধতি হবে। আমি আমার কথা এখানে শেষ করছি। জি, অসংখ্য ধন্যবাদ এস হাসানুল বানাকে। খুব চমৎকারভাবে কিছু বিশেষ আইনের প্রয়োগের জায়গা থেকে কথাগুলো তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোর্টের মাধ্যমে বেশ কিছু সুরক্ষার সুযোগ পেয়ে থাকলেও সব সময় আসলে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না, এবং এখানে একটি বড় ধরনের রোল প্লে করছে আমাদের নিজেদের ব্যবহার এবং আমাদের নিজেদের পরিবেশের সঙ্গে সম্পর্ক। একই সঙ্গে এখানে দখলের রাজনীতি বা রাজনৈতিক অর্থনীতিও সম্পৃক্ত রয়েছে, যেটা আমরা শুনতে পেয়েছি। তো সেই জায়গা থেকে একেবারে মাইক্রো লেভেলে আমাদের যে মানে আমাদের দায়িত্ব আছে, সেই সাথে মেসো এবং ম্যাক্রো লেভেলে রাষ্ট্র এবং কর্তৃপক্ষেরও বেশ কিছু দায়িত্বের সুপারিশগুলো তুলে ধরেছে। তো এই পর্যায়ে আমি অনুরোধ করব ইরশাদ শবনম, কান্ট্রি ডিরেক্টর প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশকে, আমাদের এই যে আলোচনাটা হলো দায়িত্বর ক্ষেত্রে, যে একেবারে নগরের মাইক্রো লেভেল থেকে নিয়ে ম্যাক্রো লেভেল পর্যন্ত যাদের দায়িত্বগুলো আছে, সেই জায়গা থেকে আসলে সরকারি এবং বেসরকারি সংস্থাদের আসলে কোলাবোরেশনের স্কোপটা আপনি কিভাবে দেখছেন এবং সেটা কিভাবে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিটাকে উন্নত করতে পারে, এই ক্ষেত্রে 7 মিনিটের একটি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখন ঠিক আছে? আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন সবাইকে। সবার প্রথমে আমি ব্লাস্টকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি রিলেভেন্ট এবং সময়োপযোগী একটি বিষয় নিয়ে এই যে নাগরিক সংবাদের এই জায়গা, এটি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেকেরই আসলে একটি আমি বলবো যে প্রাণের কাছাকাছি একটি বিষয়, এবং এটি আমাদের প্রত্যেকের স্বাস্থ্য জীবনমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি এসেছি প্র্যাকটিক্যাল অ্যাকশন থেকে। প্র্যাকটিক্যাল অ্যাকশন একটি এজেন্সি যেটি 1960-এর দশক থেকে কাজ করতে শুরু করে। একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, তিনি প্রথম একটি বই লিখেছিলেন যেটির নাম ছিল হচ্ছে স্মল ইজ বিউটিফুল, এ স্টাডি অন ইকোনমিক্স অ্যাজ ইফ পিপল ম্যাটার। সুতরাং সেই তত্ত্বকথা থেকে আসলে আমাদের এই অর্গানাইজেশনের শুরু, এবং আমরা মোটামুটি পৃথিবীর 3টি কন্টিনেন্টে এই মুহূর্তে কাজ করছি। আমরা বাংলাদেশে প্রায় 2008 সাল থেকে এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে চলেছি। ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ড থেকে শুরু করে এরপরে ইউনিসেফ এবং বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আমাদেরকে 2013 থেকে শুরু করে এই এখনো পর্যন্ত আমরা এই 2025 পর্যন্ত আমরা কাজ করে চলেছি। এই মুহূর্তে আমাদের প্রায় 11টি মিউনিসিপ্যালিটি এবং 1টি সিটি কর্পোরেশনের সাথে বর্জ্য ব্যবস্থাপনা এবং সামগ্রিক এই সিটির উন্নয়নের জন্য যে কাজগুলো প্রয়োজন সেইগুলো আমরা কাজ করছি। এবং একই সাথে আরেকটি কথা বলতে হয় যে আমাদের বর্জ্যের তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আমরা আজকের বক্তা যারা শুরু থেকে কথা বলছেন, আমাদের প্রত্যেকের কাছে কিন্তু বিভিন্ন বর্জ্যের আভাস পেয়েছি। তো সেক্ষেত্রে আমাদের কাজের প্রেক্ষিতে যদি বলতে হয় তাহলে হচ্ছে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফিকাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই 3টি এরিয়াতে মূলত এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলতে বলা হয়েছে সেখানে হলো সরকারি এবং বেসরকারি সংস্থার কোঅর্ডিনেশনে আসলে আমরা কীভাবে এই বর্জ্য ব্যবস্থাপনাকে আরেকটি উন্নত জায়গায় নিয়ে যেতে পারি সেই বিষয়টি নিয়ে আলাপ করার লক্ষ্য নিয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে আমাদের আসলে আমাদের যে অ্যাপ্রোচটা সেটি হচ্ছে সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন। অর্থাৎ সিটির মধ্যে কেবলমাত্র কিন্তু আমরা যারা বিল্ডিংয়ে বসবাস করি তাদের জন্য বর্জ্য ব্যবস্থাপনা নয়, যারা স্লাম ডোয়েলার্স রয়েছেন, যারা লো ইনকাম কমিউনিটি রয়েছেন, তারাও কিন্তু পয় নিষ্কাশন ব্যবস্থার সুবিধা পাওয়ার জন্য অধিকারের দাবি রাখেন। এবং সেই জায়গা থেকে আসলে এই সিটি ওয়াইড ইনক্লুসিভ অ্যাপ্রোচটিতেই আমরা কাজ করার চেষ্টা করি। এখানে মেকানাইজেশনের বেশ কিছু ভূমিকা রয়েছে, কারণ মিউনিসিপ্যালিটিগুলোর ক্যাপাসিটির জায়গাতে আপনারা জানেন যে অনেক সময় আমরা প্রায় নিউজ পেপারে দেখে থাকি যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর কারণে কিন্তু অনেক প্রাণ সংহার ঘটে, মৃত্যু ঝুঁকিতে থাকে আসলে ওয়ার্কার্স যারা রয়েছেন এই বর্জ্য খাতে যারা কাজ করেন। তো সেই ক্ষেত্রে আমরা এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংকে কি করে অপসারণ করা যায় কিংবা কমিয়ে আনা যায় তার জন্য আমরা মেকানাইজেশনের জায়গাতে কাজ করি। এখানে বড় বড় ভ্যাকুটেক মিউনিসিপ্যালিটিগুলোর সাথে ভ্যাকুটেক নিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু সেই বড় ভ্যাকুটেক কি আসলে আমাদের লো ইনকাম স্লাম ডোয়েলার্স রয়েছে তার জন্য উপযুক্ত হবে? না।
সেই কারণে আমরা লোকালাইজ কিছু টেকনিক্যাল জায়গাতে কাজ করছি। সেখানে আমরা কিছু হাইটেক সাকার, যেগুলো হচ্ছে বস্তির যে ন্যারো প্যাসেজ রয়েছে, ন্যারো স্কিপ ওয়েগুলো রয়েছে, সেই পথগুলো দিয়ে আসলে গিয়ে যাতে নিষ্কাশন ব্যবস্থাটিকে সহজ করতে পারে, সেই জায়গাটিতে আমরা কাজ করছি। এবং এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে হলে আসলে স্যানিটেশন ওয়ার্কার যারা রয়েছেন তাদের ক্যাপাসিটি স্কিল তৈরি করার দরকার হয়। সেইখানটিতে আমাদের কাজকে আমরা অলরেডি করে যাচ্ছি। এবং এখানে অকুপেশনাল সেফটি এবং হেলথের একটা জায়গা রয়েছে। এই অকুপেশনাল সেফটি এবং হেলথের সাথে যে বিষয়গুলো জড়িত, তার মধ্যে হচ্ছে আপনাদেরকে বলতে চাই যে ওয়ার্কার্সদের এই পার্টিকুলার কাজের যে ক্ষেত্রটি, এটি কিন্তু আগে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে রেকগনাইজ ছিল না। সম্প্রতি আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে দাইফির যে হ্যাজার্ডাস ওয়ার্কের যে লিস্ট রয়েছে, সেখানে এটিকে ইনলিস্ট করা হয়েছে। এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের কাজের সূত্র ধরে বলতে হয় যে আমরা এই ওয়ার্কার্সদের এই যে মৃত্যু ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাদের জীবিকা, তাদের প্রাণ সংহারের কারণ হতে পারে, তাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। এই জায়গা থেকে আমরা আসলে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছি। শুধুমাত্র গত বছরে যদি বলা হয় তাহলে 4,57,000 টাকার ক্লেম আমরা ওয়ার্কার্সদের কাছে পৌঁছে দিতে পেরেছি, যার মধ্যে প্রজেক্ট থেকে এর অর্ধেক অংশ দেওয়া হয়েছে এবং বাকিটা এক একটি মিউনিসিপ্যালিটিতে আলাদা আলাদা মডেলিটিতে কোথাও ওয়ার্কার্সরা নিজেরা কন্ট্রিবিউট করতে চেয়েছেন, আর কোথাও কেবলমাত্র মিউনিসিপ্যালিটি কন্ট্রিবিউশনে এই ইন্স্যুরেন্স ক্লেমগুলোকে দেওয়া সম্ভব হয়েছে। এটিতে আমি বলবো যে এখানে একটি চমৎকার উদাহরণ তৈরি হয়েছে যে কী করে আসলে সরকার তার দায়বদ্ধতার জায়গা থেকে, মিউনিসিপ্যালিটি দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিন্তু আসলে কাজ করার চেষ্টা করেছেন ওয়ার্কার্সদের সুবিধার্থে। আরেকটি বিষয় না বললেই নয়, আমরা যে স্কিল কিংবা ক্যাপাসিটির কথা বলছি, সেফটি ম্যানুয়ালের কথা বলছি, সেখানে প্র্যাকটিক্যাল অ্যাকশনের এই দীর্ঘ কাজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে 2008 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 9টি ম্যানুয়াল আমরা ডেভেলপ করেছি ওয়ার্কার্সদের জন্য, যা থেকে তারা আসলে ওই যে মেকানাইজ যে ভেহিকেলসগুলো রয়েছে কিংবা যে মেশিনগুলো রয়েছে, সেগুলো তারা কীভাবে ব্যবহার করবে, এগুলো মেনটেনেন্স কীভাবে করবে এবং তাদের সেফটি কিভাবে এনশিওর হবে, তারা কিভাবে সেফটি গিয়ার পরবে, গ্লাভস পরবে, বুট পরবে, হেলমেট পরবে এবং সেগুলো কিভাবে মেনটেন করবে, কতদিন পর সেগুলো পাল্টাতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের 9টি ট্রেনিং ম্যানুয়াল রয়েছে, যেটি আমরা কিছুটা সিস্টেমিক অ্যাপ্রোচে যাওয়ার চেষ্টা করেছি। এগুলো নিয়ে আমরা সম্প্রতি হলো দাইফির আন্ডারে নস্ট্রি বলে একটি অর্গানাইজেশন নতুন ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়েছে, যেটি হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এই ইনস্টিটিউটে যাতে হলো এটাকে রোল আউট করা যায়, সেই জন্য আমরা এই ট্রেনিং ম্যানুয়ালগুলোকে হ্যান্ড ওভার করেছি। এবং এই যেটি সুবিধা সিস্টেমিক অ্যাপ্রোচ আমরা কি কেন বলছি, কারণ হচ্ছে যে আমরা এই 11টা-12টা মিউনিসিপ্যালিটিকে শুধুমাত্র সুবিধাটা দিতে চাই না, আমরা চাই সারা দেশে 229টির বেশি যে মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে তারা সবাই এই সুবিধার আওতায় আসতে পারেন। আমাদের প্রথম মিউনিসিপ্যালিটি ছিল ফরিদপুর, যাদের সাথে আমরা এখন কাজ করে চলেছি। সেখানে আমাদের একটি কম্পোস্ট প্ল্যান্ট তৈরি হয়েছে, যেটিকে আমরা CRTC বলি, কম্পোস্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। সেখানে ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে এবং একটি প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যেখানে পায়োলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্লাস্টিক থেকে অয়েল তৈরি করছি। এই অয়েলটি হচ্ছে কিছুটা ডিজেলের সম্পূরক, 50-50% মিক্স করে এটি অ্যাগ্রিকালচারাল মেশিনারিজ এই মুহূর্তে ইউজ হচ্ছে এবং এটির কস্ট এফিসিয়েন্সির জায়গা দেখলে আসলে ফার্মার্সরা ডিজেলের সাথে এটিকে মিক্স করে অ্যাগ্রিকালচারাল মেশিনারিতে ব্যবহার করতে অত্যন্ত উৎসাহিত বোধ করছেন এবং এটির প্রসপেক্ট আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। আমার এই বর্জ্য ব্যবস্থাপনার পথ হাঁটার মধ্যে আমি আসলে প্রাইভেট সেক্টরের সাথে অনেকবার বহু ডায়লগে আমি চেষ্টা করেছি বুঝতে যে আসলে তাদের পার্সপেক্টিভটা কি, কারণ আসলে এন্ড অফ দ্য ডে যদি ইকোনমিক পার্সপেক্টিভ আমরা না বুঝতে পারি তাহলে কোনো সিস্টেমকে আসলে সাস্টেইন করানো সম্ভব হয় না। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স পলিসিতে কিন্তু প্লাস্টিক ওয়েস্ট কিংবা বর্জ্য ব্যবস্থাপনার কেন্দ্রিক যে ব্যবসাগুলো রয়েছে সেগুলোর জন্য কিছু প্রণোদনার ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে কিছু গ্যাপ রয়েছে, যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো সেখানে ডিউ ডিলিজেন্সের জায়গাটি পরিষ্কারভাবে ওনারা করতে পারেন না। যারা আসলে এন্টারপ্রেনার হয়ে উঠতে চায় তারা এই সুবিধাগুলো জানে না এবং এখানে আসলে ওয়েস্ট থেকে ওয়েস্ট টু ওয়েলথ ভ্যালু চেইনকে ক্রিয়েট করার জন্য ঠিক সবার মধ্যে যে কোঅর্ডিনেশনটা প্রয়োজন, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, আমরা যারা দায়বদ্ধ রয়েছি, CSOs, এবং এইখানে আরেকটি বড় বিষয় হচ্ছে আইনি ব্যবস্থাপনার জায়গাটি। সেখানে হলো যে আমরা বলি সেপটিক ট্যাঙ্কের কথা, আমরা বলি বিল্ডিং কোডের কথা, কিন্তু আসলে বিল্ডিং কোডে কিন্তু সেপটিক ট্যাঙ্কের বিষয়টি অনেকটা বাধ্যতামূলক করে রাখা হয়েছে। এখানে ইন্সপেকশনের কিছু জায়গা রয়েছে যেটা
পরিবেশের সাথে জড়িত এবং আমার পাশে আপা বসে রয়েছে। আমি বলবো যে এখানে আসলে এই বিল্ডিং কোড রিভিশনের জায়গাতে আসলে এখানে স্বাস্থ্যগত ব্যবস্থাটি এতটাই করা হওয়া উচিত যাতে আমাদের সবার স্বাস্থ্য ঝুঁকির কারণ আসলে এলিমিনেট করা যায়। কারণ যত বেশি ল এনফোর্সমেন্টের জায়গা থেকে আমরা শক্ত হতে পারবো তত আমরা মানুষের হ্যাবিট পরিবর্তন করতে পারবো। ফাইনালি আমি অল্প কয়েকটা রেকমেন্ডেশন দিয়ে আসলে শেষ করতে চাচ্ছি। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের যারা নাগরিক রয়েছে আমাদের আসলে অ্যাওয়ারনেসের জায়গাটা তৈরি করা এবং সিস্টেমিক অ্যাপ্রোচে আমাদের অ্যাওয়ারনেসকে আসলে আমাদের রোলে নিয়ে আসা। যেমন হচ্ছে আমার ভাই যে বিষয়টি বললেন কিছুক্ষণ আগে যে সেগ্রিগেশনের হ্যাবিটটা আসলে কি করে হবে। যদি আমরা দুটো আলাদা গার্বেজ ব্যাগ দিতে পারি তাহলে সেগ্রিগেশনের জন্য তাকে বুঝিয়ে তাকে অভ্যস্ত করতে হবে, কারণ আমরা কমিউনিটি থেকেই কিন্তু বেসগুলোকে আসলে আলটিমেটলি সংগ্রহ করছি এবং এটি বাইরে বিভিন্ন জায়গায় পড়ে থেকে আমাদের জীবনকে আসলে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। দ্বিতীয় আমি যেটি বলবো সেটি হচ্ছে স্যানিটেশন ওয়ার্কার যারা রয়েছেন এনাদের স্কিল, ক্যাপাসিটি, সেফটি এই সমস্ত কিছু নিয়ে আসলে আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে এবং এটিকে সিস্টেমিক আকারে আসলে প্রমোট করার প্রয়োজন রয়েছে। ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এর জায়গায় আসলে মিউনিসিপ্যালিটির কতটুকু স্বাধীনতা রয়েছে সেটিও দেখার বিষয় রয়েছে। কারণ আমি খতিয়ে দেখেছি যে আসলে অর্থ মন্ত্রণালয়ে যে বাজেটের খাতগুলো রয়েছে সেখানে অনেকগুলো খাত অনুপস্থিত। সুতরাং মিউনিসিপ্যালিটির কাছে ওয়েস্ট ওয়াটারের যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনগুলোকে মনোযোগ দিয়ে খতিয়ে দেখার আসলে বা আলাদাভাবে উল্লেখ করার বিশেষ কোনো লাইন আইটেম অনেক সময় থাকে না। এই লাইন আইটেমগুলোকে যদি আসলে অর্থ মন্ত্রণালয়ে যখন বাজেট বরাদ্দ হয় তখন যদি এই লাইন আইটেমগুলোকে আমরা ইনক্লুড করে নিতে পারি তাহলে অটোমেটিক্যালি কিন্তু মিউনিসিপ্যালিটির কাছে ওই খাতগুলোর জন্য পার্টিকুলার বরাদ্দ চলে আসে। থ্যাংক ইউ। আপনার সময় কিন্তু আগেই শেষ হয়ে গেছে। আমার জাস্ট আর দুটো পয়েন্ট রয়েছে। একটি হচ্ছে প্রযুক্তির ব্যবহারকে আরো বেশি প্রমোট করা, এই সার্ভিসগুলোকে অটোমেটেড ডিজিটালাইজ মডেলিটিতে নিয়ে আসা যাতে হচ্ছে কোন এলাকার সেপ্টিক ট্যাঙ্ক কত দিন পরে বা কত বছর পরে আবার পূর্ণ হয়ে যাবে এবং আবার তার টার্ন আসবে। এটা যত আমরা ডিজিটাল মডেলিটিতে চলে যাব তত দ্রুত আমরা এই ইনফরমেশনগুলো পেতে পারবো। ফাইনালি আমার একটাই বিষয় বলার আছে সেটি হচ্ছে যে সাস্টেনেবল ফাইন্যান্স আমরা দেখেছি ঠিকই কিন্তু এর অ্যাক্সেসের জন্য আসলে আমাদের আরো বেশি প্রমোশনের দরকার, অ্যাওয়ারনেসের দরকার এবং কোঅর্ডিনেশনের দরকার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে যে আসলে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত যারা বর্জ্য ব্যবস্থাপনার কর্মী আছে তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের জীবনে আসলে পরিবর্তন এবং অধিকার কেন্দ্রিক কর্ম ব্যবস্থাপনা না করলে আসলে বর্জ্য ব্যবস্থাপনা কি বলবো স্থায়ী বা সাস্টেইনেবল হয়ে উঠবে না। সেক্ষেত্রে আসলে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নিয়ে আমরা বর্তমানে ইতিমধ্যে দেখেছি যে ভারতে একটি রায় এসেছে সুপ্রিম কোর্টের মাধ্যমে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর বিরুদ্ধে। তো সেই পর্যায়ে বাংলাদেশ আসলে কোথায় আছে এবং যারা এই কাজে যুক্ত আছে তাদের পুনর্বাসনটা কিভাবে হবে সেটা না চিন্তা করে আসলে আমরা আইনি প্রক্রিয়ায় না গেলেও আসলে নাগরিক পর্যায়ে কি ধরনের উদ্যোগ নিতে পারি সেটা আলোচনার খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই পর্যায়ে আমি ফ্লোরটি উন্মুক্ত করে দিতে চাচ্ছি সকলের জন্য। খুবই সংক্ষেপে অনুরোধ করবো আপনাদের প্রশ্ন বা মন্তব্যগুলো রাখতে, আর অনুরোধ করবো বলার আগে একটু আপনাদের নাম এবং পরিচয়টি দিয়ে বলতে। তো কেউ যদি হাত তুলেন তাহলে আমি আপনাদের কাছে চলে যাব। প্রথমে আবার হাত দেখতে পেয়েছি, তারপর ভাই হুদা ভাইয়ের পাশে যিনি বসে আছেন হুদার কাছে আসবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্লাস্টকে এত সুন্দর একটা আয়োজন করবার জন্য। যে বিষয়গুলো হলো যারা আলোচক প্যানেল ডিসকাশন যারা ছিলেন তাদের পাশের থেকে যে কথাগুলো এসছে যে হাজারীবাগ অনেক সুন্দর হয়েছে কিন্তু সেটার এফেক্ট পড়ছে আমার এরিয়ায় সাভারে, রাইট? সেটা কমপ্লিট করা হয়নি এখনো। সো আমি সুন্দর মাছ আর খেতে পারি না, হ্যাঁ, ভালো সবজি আর পাচ্ছি না। সো দ্যাট এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়াই পরিবেশটাকে সুন্দর করার বিষয় না। আমি যে বিষয়টা কথা বলছি একটু পরিচয় দিই। আমি ফরিদা খানম, লেবার এন্ড ইনফর্মাল ইকোনমি ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ফাউন্ডেশন, সেটার সিস্টার কনসার্ন হলো এলআইস, লেবার এন্ড ইনফর্মাল ইকোনমি, রাইট? আমরা কাজ করছি ওয়েস্ট পিকার নিয়ে, আমরা কাজ করছি স্ট্রিট ভেন্ডরস নিয়ে, হোম ওয়ার্কার নিয়ে, ফার্মার নিয়ে। আমি ওয়েস্ট পিকার নিয়ে কাজ করতে যে বিষয়টা আমি দেখেছি মাথোয়ায়, রাইট? সেখানে গভর্নমেন্ট এবং জায়গার কোলাবোরেশনে সেই ময়লার ফিল্ডটা পরিচালনা করা হয়। সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল 5 বছর, সেটা আমরা কন্টিনিউ করেছি। সেখানে প্রায় 650 ওয়েস্ট পিকার সেখানে কাজ করে। আমরা যেটা দেখেছি ওখানে কাজ করতে যে এখানে কিন্তু শুধু পরিবেশ নষ্ট হচ্ছে না, এখানে যারা ওয়েস্ট পিকার আছে
তাদের বিষয়টাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাদের রিপ্রোডাক্টিভ হেলথ এবং সাধারণ হেলথ যে আছে সেটাও নষ্ট হচ্ছে। ওখানে কাজ করতে যে দেখেছি আমরা, ওরা বলতো আপা যখন চুলকানি হয় আমি গভর্নমেন্ট হসপিটালেও যেতে পারি না। হ্যাঁ, আমার কাপড়গুলো ময়লা থাকে, নোংরা থাকে, সো দ্যাট আমাকে ওইভাবে আসলে গুরুত্ব দেওয়া হয় না যে আমিও একজন মানে দেশের নাগরিক, সেবা নিতে পারবো, রাইট? সো আমরা ওখানে ওদের অ্যাওয়ারনেস রেজিং একটা বিষয় নিয়ে আমরা কাজ করতাম, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি। আরেকটা বিষয় হলো, একটু অনুরোধ করব সংক্ষেপে যদি। জি, আরেকটা হলো আমরা ওখানে ওদের পিপি ডিস্ট্রিবিউট করেছিলাম। আমি একটু গভর্নমেন্টের সঙ্গে একটু যোগ করি যদি, যে এটা সম্ভব কিনা, আসলে ইচ্ছে থাকলে সম্ভব। যদি ওয়েস্ট পিকারদের জন্য কোয়ার্টার বানানো হয় তাহলে ফিল্ড লেভেলে কেন পিপি আমরা দিতে পারবো না, রাইট? তো আরেকটা বিষয় যদি বলি, শুধু এই ওয়েস্ট পিকার বিষয়টা নিয়ে থাকা না, একজন বলেছে গার্মেন্টস, রাইট? ইটিপি, আমি 11 বছর এইচএনএম এর সঙ্গে কাজ করেছি। এখানে 4,500 ফ্যাক্টরি ছিল, মাত্র 300 ফ্যাক্টরি কোনো রকম করে মেইনটেইন করে। কখন করে? যখন ইন্সপেকশন ডিপার্টমেন্ট যায় তখন সেটাকে ওপেন করে। হ্যাঁ, ঠিক আছে আপা, নট অনলি দ্যাট, অন্যভাবে নেবেন না। গভর্নমেন্টের ইন্সপেকশন ডিপার্টমেন্ট যখন যায় তখন তারা টাকা চায়, রাইট? ওখানে যে ঝামেলা আছে সেটাকে ওকে করে দিয়ে আসে। হ্যাঁ, সব বিষয়গুলোই অনুরোধ করব একটু আপনার। আমি একটু রেকমেন্ডেশন যেটা দিতে চাচ্ছি, আমাদের আসলে দুটো না, তিনটা আসলে ভাগ থাকা উচিত। গ্লাস যে বিষয়টা আমি ওইখানে কাজ করতে যে দেখেছি যে যখন কেটে যায়, হ্যাঁ, কাজ যে বিষয়গুলো আছে, এই জন্য 3টা কন্টেনারের জন্য অনুরোধ করবো, দুটো না। হ্যাঁ, প্লাস্টিক ওয়েস্ট আর না, গ্লাসটাও ইনক্লুড করা উচিত। আরেকটা বিষয় হলো এটা অ্যাওয়ারনেসের বিষয়টা, রেডিও, টিভি এবং আপা যেটা বলছিলেন স্বপ্নাম আপা, একটু যারা এটা মেনটেন করবেন, আসলে মেনটেনের প্রসিডিউরটা কি হবে, একটু ভালো শাস্তিমূলক ব্যবস্থাটা থাকবে। থ্যাংক ইউ। আমরা এগিয়ে যাচ্ছি। এখানে হাত তুলেছিলেন, আমি আপনার কাছে একটু নাম পরিচয় দিয়ে খুব সংক্ষেপে অনুরোধ করব আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিদুজ্জামান শ্যামল, আমি করাচি থেকে আসছি, আমি নগরাবাদে কাজ করি। এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের কলেজে দীর্ঘদিন সারা কাজ করতেছেন, দেখতেছেন আমাদের এখানে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা নাই। কলেজে আমরা যারা বসবাস করতেছি সেখানে নাই। উল্টা আমরা যদি কোনো ডাস্টবিনে ময়লা ফেলতে যাই সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয় এবং আমরা ফেলতে পারি। তারপরে এটা নিয়ে অনেক দেশ দরবার করে এখন একটা অবস্থানে আমরা আসছি, ফেলতেছি। আর একটা বিষয় এখানে আসছে, আমরা যে সবকিছু মানে সরকারের উপরে চাপাই দিচ্ছি, এটাও ঠিক না। আমাদের নিজেদেরও কিছু দায় দায়িত্ব আছে। যেমন ইতিমধ্যেই আমরা কলেজ লেকে এক সময় আপনার ময়লার স্তূপ ছিল, যেটা সারা আপনারা দেখছেন, নিজের চোখও দেখছেন। এই স্তূপ আমরা 2016 সাল থেকে সরাচ্ছি এবং সরাইতে এখন সেখানে একটা অবস্থান করছে, এখান থেকে আর কেউ ময়লা ফেলতে পারে। এর জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা সহিত হয়েছে, অনেক জেল জুলুম খাটতে হয়েছে, অনেক ধরনের হুমকি দুঃখে আমরা সহিত হয়েছে। এখন সেই জায়গায় আমরা শাকসবজি করছি। এখন এই শাকসবজিটা ইতিমধ্যে আমাদের মাননীয় উপদেষ্টা আপাতত আছেন, উনি হয়তো বিষয়টা জানেন। সেই লেকটাকে আমরা পুরো পরিষ্কার করে ফেলতে চাই এবং সেটা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। একটা বিষয় হলো, আমরা চাই না যে সরকারের টাকা খরচ হোক, আর সরকার আমাদের নিজেদেরও টাকা খরচ হবে না, এবং সেখান থেকে আমরা যে লাভবান হব এবং আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, সেই বিষয়গুলি আমরা আসলে জনগণের সাথে সম্পৃক্ত যদি করি। যেমন আমরা শাকসবজি করছি, আমার পরিবারের চাহিদা মিটতেছে, শাকসবজির ময়লাটা আমি বাড়িতে কম্পোস্টে নিতেছি, আমার ময়লা কম হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে আরো বিস্তারিত এই ব্যাপারগুলি যদি আলোচনা করি আমরা, এবং সেখানে আমরা জনগণ, স্থানীয় জনগণ লাভবান হচ্ছি, এবং কিছু মানে জায়গা আছে সেই জায়গাগুলিতে যদি আমরা কমিউনিটি ভিত্তিক শাকসবজি করি, বাগান করি, তাহলে হয়তো আমাদের এই জিনিসগুলি থাকবে না। সবকিছু আমরা মানে করতে পারবো। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাপোর্ট দরকার এবং সরকারি কি বলে সহযোগিতা দরকার, সাহায্য না, সহযোগিতা দরকার। আমাদের তো আমরা করতে পারবো, আর কমিউনিটি ভিত্তিক প্ল্যান করতে হবে। যেখানে যে অবস্থা আছে, যেমন ইউনিয়ন পর্যায়ে আমি দেখেছি সেখানে এক অবস্থা, পৌরসভার এক অবস্থা, সিটি কর্পোরেশনের আরেক অবস্থা। অতএব যেখানে যে অবস্থা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে ওই কমিউনিটিতে কিভাবে সম্পৃক্ত করা যাবে, তারা কিভাবে লাভবান হবে, এই বিষয়গুলি যদি আমরা প্ল্যান করি তাহলে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে টেকসই হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। খুবই অনেক ধন্যবাদ। আমরা এই জায়গা থেকে হাত দেখতে পেয়েছিলাম এর আগে। আপনার কাছে যাব, ওনার কাছে আগে গিয়ে তারপর ওদিকে হাত উঠেছিল।
জি ওই পাশ থেকে একটু প্লিজ আপনার পরিচয় দিয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান ভুইয়া, প্রধান নির্বাহী র্যান্ড কর্পোরেশন। আমরা বাংলাদেশে আমরা প্রথম এই পরিবেশ তরল বর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক প্রযুক্তির গবেষণা এবং উন্নয়ন করছি এবং সাস্টেনেবল টেকনোলজির মেশিন ম্যানুফ্যাকচার করছি। বর্তমানে আমরা তরল বর্জ্য ইন্ডাস্ট্রিয়াল এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বেশ কিছু পাবলিক এবং প্রাইভেট সেক্টরে আমরা কিছু মেশিন ম্যানুফ্যাকচার করে দিয়েছি। এর মধ্যে যেমন পলিথিন রিসাইক্লিংয়ের জন্য আমরা পরিবেশ অধিদপ্তরের একটি প্রকল্প আছে খুলনায়, সেখানে দিয়েছি। এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ করে শিল্প তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা মডার্ন টেকনোলজি, ন্যানো টেকনোলজি বেস দিয়েছি, যেখানে কি শতভাগ পানি রিসাইক্লিং করা যায় এবং ওপেক্স অপারেশনাল কস্ট 70% কমিয়ে আনা যায়। তো আমি মাননীয় উপদেষ্টা মহোদয় আজকে এখানে আছেন, আমি ওনার সাথে অনেক দীর্ঘ সময় কিছু কিছু জায়গায় কাজ করার সুযোগও হয়েছিল। তো আমার দুটো পরামর্শ আমি আমার পক্ষ থেকে জানাতে চাই। এক হচ্ছে, বিশেষ করে নদীগুলো মরে যাচ্ছে তরল বর্জ্য, কালো বিশেষ করে রঙিন যে বর্জ্যগুলো টেক্সটাইল এবং ইন্ডাস্ট্রি থেকে আসে, এই জায়গাগুলোতে যদি এনফোর্সমেন্ট খুব স্ট্রং করা যায় এবং ডেফিনেট একটা পলিসি করা যায় যে পানি রিসাইক্লিং করতে হবে, তাহলে এই প্রযুক্তির আধুনিকায়নে ওখানে ব্যবহার হবে এবং তারা বাধ্য হবে এই পানিগুলোকে রিসাইক্লিং করা। দুই হচ্ছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা এই যে মিক্সড যে বর্জ্যগুলো আছে, পলিথিন আছে, কাঁচ আছে, লোহা আছে, পেরিশেবল আইটেম আছে, এগুলোকে সর্টিং করার জন্য আমরা ছোট বড় মাঝারি এরকমের 3টা মডেল বিভিন্ন সিটি কর্পোরেশনে আমরা দিয়েছি। সেখানে এই জিনিসগুলোকে আমার এই কথা দিয়ে শেষ করছি, এখানে যদি ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে সিটি কর্পোরেশন ছোট ছোট পৌরসভাগুলোকে যদি কিছু ফান্ডিং করা যায়, তাহলে সলিড ওয়েস্টগুলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা এরকম অলরেডি কাজ শুরু করেছি। পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে তারা 5টা-7টা পৌরসভায় এই কাজটি উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি একটু অনুরোধ করব এই পর্যায়ে আমাদের সঙ্গে বিশেষভাবে আমাদের ব্লাস্টের সঙ্গে জড়িত কিশোর কিশোরী দল যারা আমাদের করাইলে অনেক অনেক অসাধারণ কাজ করে, তাদেরকে একটু অনুরোধ করব এই বিষয়ে আমাদের সাথে অভিজ্ঞতা খুব সংক্ষেপে শেয়ার করতে। আসসালামু আলাইকুম, আমি জোহরা আক্তার, ইসামুদ্দিন কিশোর কিশোরী দলের সদস্য। আমি আসলে বলতে চাচ্ছি, সবাই তো অনেক ফান্ডের কথা বললো যে আমরা এই খাতে ফান্ড খরচ করেছি, এই খাতে ফান্ড খরচ করেছি। আমাদের মতো যারা সাধারণ জনগণ আছে তারাও কিন্তু ফান্ড এই বর্জ্য ব্যবস্থাপনাতে ফান্ড খরচ করে। কিভাবে করে? তারা প্রতি মাসে বর্জ্য ব্যবস্থাপনার জন্য 100 টাকা করে সিটি কর্পোরেশনের কাছে গুনতে হয় তাদের। এটা সর্বপ্রথম আমার এলাকাতে 30 টাকা করে শুরু হয়েছিল, সেটি এখন বাড়তে বাড়তে 100 টাকায় চলে এসেছে। তো দেখা যায় যে স্লাম এরিয়াতে বা হচ্ছে ক্যাম্প এরিয়াগুলো যেগুলো আছে, তাদের আসলে ইনকামটা অনেক বেশি না, যে তারা প্রতি মাসে বর্জ্য ব্যবস্থাপনার জন্য 100 টাকা গুনতে পারবে। তাদেরকে যখন আমরা অ্যাওয়ারনেস দিতে যাবো যে হ্যাঁ আপনি ময়লাটা এইভাবে করবেন, এটা আলাদা রাখবেন, এটা আলাদা রাখবেন, সিটি কর্পোরেশন থেকে যখন গাড়ি করে ময়লা নেওয়া হয়, তারা কিন্তু সেই ময়লাগুলো আলাদা নেয় না, তারা কিন্তু একটা গাড়ির মধ্যেই সবকিছু যেতে যেতে নিয়ে যায়। তাহলে তারা সেখানে কিভাবে বর্জ্য ব্যবস্থাপনার ইয়াটা হলো? সেখানে তারা যখন একটা জায়গায় সব ময়লাগুলো রাখে, তখন তো সেটা আলাদা করার কোনো লোক রাখা হয় না যে ময়লাগুলোকে আলাদা করবে। আর তারা আমাদের মতো যারা হচ্ছে দিন মজুরি করে খায়, তাদের পক্ষে প্রতি মাসে 100 টাকা করে দেওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু যারা তাদের বাড়ির আশেপাশে যে খালগুলো আছে, সেই খালগুলোতে তারা যেয়ে ময়লা ফেলে। এর জন্যই হচ্ছে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনা আমরা সঠিকভাবে নিষ্কাশন করতে পারছি না। তা আমার মনে হয় যে সিটি কর্পোরেশনে যেহেতু আমরা প্রতি মাসে 100 টাকা করে দিচ্ছি, যেটা 30 টাকা করে শুরু হয়েছিল, সেটা 50 টাকা পর্যন্ত এনাফ ছিল। 100 টাকাটা মনে হয় খুব বেশি হয়ে গেছে। এটা যদি সাধারণ জনগণের জন্য 100 টাকা করে থাকতো, আর সরকারিভাবে বা যে খাতগুলোতে আপনারা খরচ করছেন, সেই খাতগুলো থেকে সিটি কর্পোরেশনকে বা এই নিষ্কাশনের জন্য খরচ করা হতো, আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। তো ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে অনুরোধ করব শহীদুল ইসলাম, যিনি স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন থেকে এসেছেন, খুব সংক্ষেপে আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম। আজকের এই লাস্টের আয়োজিত প্রধান অতিথি রেজনা আপা, আমরা ওনাকে টিভিতে দেখে থাকি, আজকে আমি জীবনে প্রথম সামনাসামনি দেখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে। তারপর আমাদের সংগঠনের বিভিন্ন সুখ দুঃখের সাথে ওতপ্রোতভাবে জড়িত সারা আপা,
আমাদের এই বাসস্থান নিয়ে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে। আজকে আমরা সবচেয়ে বেশি আনন্দিত যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মাহবুব স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো যারা আছেন, আজকে মূলত আমার আলোচনাটা হবে একটু ভিন্ন ধরনের, কারণ আমরা এখানে জানতাম না কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের কিছু চাওয়া পাওয়ার ব্যাপারে আমরা সর্বক্ষণ চাই থাকি, কিন্তু আমরা হচ্ছে কি অনেকটা আলোর নিচে যে অন্ধকার, ঠিক আমরা আমাদের অবস্থাটা এরকম। এই বাংলাদেশে দুর্নীতির বরপুত্র ব্যারিস্টার তাপস সাহেব, ওনার আমলে আমাদের প্রায় 1000 লোকের চাকরি চলে গেছে। 1000 লোকের চাকরি চলে গেছে। এমন কি অপরাধ ছিল? যে মহিলা রাস্তায় ঝাড়ু কাজ করে সে সুন্দর কেন? সে মহিলার চাকরি চলে গেছে, সে মোটা কেন? এই অবস্থায় চাকরিগুলো চলে গেছে। তারপরে আমরা একটা সময় অর্গানোগ্রামের সদস্য আমরা ছিলাম, যারা পরিচ্ছন্ন কর্মী, দারোয়ান, পিয়ন, মালি, ড্রাইভার, ওদেরকে চতুর্থ শ্রেণীর কর্মচারী দেওয়া হয়। আমাদের সিটি কর্পোরেশনের সবাই পেনশন পায়, কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আমাদের যে কর্মীরা আছে, আমরা আজকে কাজ করছি, কালকে আমরা জানতে পারি না যে কালকে আমাদের কাজ থাকবে কিনা। আমরা এই অবস্থায় দীর্ঘদিন যাবত আমরা বিভিন্নভাবে আন্দোলন করছি, বিভিন্নভাবে ইয়ে করছি। আমাদের প্রত্যেকটা দাবি দেওয়া হয়, যেখানে উত্তরে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা স্যারের কাছে আমাদের সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে। যদি উনি এগুলো নিয়ে আমাদের ব্যাপারে একটু আলাপ আলোচনা করে তাহলে আমাদের উপকার হবে। আর আমাদের আপনার যেখানে আগে 54টা ওয়ার্ড ছিল ঢাকা দক্ষিণে, এখন বর্তমানে 75টা ওয়ার্ড, যেখানে আমাদের 5000 লোকের জায়গায় 10,000 লোক হওয়ার কথা, সেখানে আর 1000 লোক কম। আর উনি এমন এক চালবাস ছিল। অনুরোধ করবো সংক্ষেপে আমার প্রায় শেষ। আমাদের যে চাওয়া পাওয়া গুলো সবকিছু আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান স্যারের কাছে দেওয়া আছে। তো আমি আজকের এই আলোচনাটা আমি সবচেয়ে বেশি স্যার আপনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ উনি আমাদের ওতপ্রোতভাবে জড়িত। আমাদের বাসস্থান বিভিন্ন সংগঠনের সাথে আমাদেরকে ডেকে আমার অনেক কাজ করছে। তো আজকে আমাদের চাওয়া পাওয়াগুলো নিয়ে আমাদের স্যারই কথা বলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওখান থেকে একজন হাত তুলেছেন অনেকক্ষণ ধরে, আপনাকে এখন একটা বিষয় আমি দীর্ঘ ছোটবেলা থেকে একটা দেখতেছি যে আমেরিকার বিভিন্ন টিভি শোতে দেখি যে ওরা ওদের কোর্টগুলোতে কমিউনিটি সার্ভিসের পানিশমেন্ট দেয়। আমি এটা বাংলাদেশে আমি দেখি না, একটা কক্সবাজার অথবা চিটাগাঙ্গে একটা দেখেছিলাম যে একজন জাজ সাহেব এরকম অর্ডার দিয়েছেন, কিন্তু সেটা অনেকে হাসাহাসি করে উড়াই দিয়েছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক জন পেটি ক্রাইম, বিভিন্ন পেটি ক্রাইমে দেখা যায় যে 1 মাস 2 মাস এটা হাইকোর্টে যখন আপিল হয় তখন জাজ সাহেব অর্ডার স্টে করে দেয়। তো আমার ধারণা এই ধরনের চিফ জাস্টিসের কাছে দেওয়া হয়, উনি যদি বলে দেন যে আমাদের নিম্ন কোর্টে যারা জাজ সাহেব আছেন তারা যাতে কমিউনিটি সার্ভিস পানিশমেন্টটা এনফোর্স করেন। আই ডোন্ট থিঙ্ক এটা হাইকোর্টে স্টে হবে, কারণ 1 মাসে দেখা যায় এটা অটো স্টে হয়ে যায়, সে জেলেও যায় না কিন্তু কোনো কাজই হয় না। কিন্তু এই ধরনের কমিউনিটি পানিশমেন্ট যদি দেওয়া হয়, যে আমাদের গাছ লাগানো হোক, বিভিন্ন পার্ক পরিষ্কার করা হোক, এটা একটা ভালো ইম্প্যাক্ট করতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে ইমপ্লিমেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। এটাতে যদি জেনারেল আন্ডারে করা হয় বা যেমন সিটি কর্পোরেশনে দিলে আমি শিওর যে তারা কানেকশন ইউজ করা হয়তো করবেই না, এত ঘন্টা কাজ ছিল সেটা করলোই না। তো আমার 2 আব্বা আছেন, তা ওনাদের সামনে আমি এটা একটা আমার অনেকদিন ধরে আমি চিন্তা করছি। থ্যাংক ইউ। রিকোয়েস্ট করলাম আর থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী চলে যেতে চাচ্ছি। এখান থেকে একজন হাত তুলেছেন, এই সাইডে অনেক নাম রয়েছে, ওই সাইড থেকে আমি জামিল হক, অ্যাডভোকেট সুন্দরপুর। বর্জ্য ব্যবস্থাপনা মানে পরিবেশ সুরক্ষা আইনের অধীনে বাংলাদেশে একটা পরিবেশ আদালত আছে। আমি প্রশ্ন করবো জাস্ট একটু স্ট্যাটিস্টিক্স বলছি। এই আইনে মাত্র 102টি মামলা বাংলাদেশে চলমান আছে। তো 102টি, যেখানে অন্যান্য আদালত ওভারলোডেড, সেখানে পরিবেশের জন্য তৈরি করা আদালতের মামলা হচ্ছে ওই আদালতের 2% মামলা। তার মানে হচ্ছে যে পরিবেশের যে অপরাধ করলে 2 থেকে 2 বছর পর্যন্ত পানিশমেন্ট দেওয়া যায়, সেই ধরনের অপরাধের জন্য প্রথম দায়িত্ববান হচ্ছেন যারা ইমপ্লিমেন্টেশন করবেন পরিবেশ অধিদপ্তর। তো পরিবেশ অধিদপ্তর আইনে 17 ধারা অনুযায়ী বলা আছে যে পরিবেশ অধিদপ্তর জনগণের পক্ষে মহাপরিচালক মামলা করবে। তারাও যেমন করে না, একইভাবে বলা আছে যারা ভিকটিম তারা মামলা করার জন্য। এখানে আমরা এই হাউসে কেউ কিন্তু এই ধরনের মামলা করি না। তো আমরা যারা আছি এখানে আমরা অনেক কথা এত রেজনাপাকে কেন্দ্র করে বলতাম, কিন্তু আপা আমাদের মতো অ্যাক্টিভিস্ট, আপাকে আপা সারা এরাই আমাদের লিড দিতে, এখন আমরা এদিকে আপারা ওদিকে। তাই আমি কারোর উপরে দায়িত্ব
এই হাউসে আমরা যারা আছি আমরা কি এই হাউস থেকে বের কালকে থেকে আমার পাশের কোনো পরিবেশ নষ্টকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা কি কোনো ব্যবস্থা নিতে পারি কিনা, আমরা কি সেই আইনটা জানি কিনা, আমরা কিন্তু আইনের সত্যতা অনুযায়ী মামলা দায়ের করতে পারি। পরিবেশ আদালত সচল হোক। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরে আবার আছেন, আমি বলবো আপনার মন্ত্রণালয়, আপনি এই পরিবেশ কি আপনি লিড দিয়েছেন আমাদেরকে, বাংলাদেশের মানুষকে শিখিয়েছেন, আপনাকে অনুরোধ করবো আপনার মন্ত্রণালয়ের যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে, যারা মোবাইল কোড পরিচালনা করতে পারে, মোবাইল কোড তো অনেক অপব্যবহার হয়, কারণ পরিবেশের জন্য তো একটা মোবাইল কোড চলতে দেখে নাই। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মামলায় পরিবেশের দায়ে কোনো ক্রিমিনাল তার পানিশমেন্ট হয়েছে কেউ কি আমরা বলতে পারবো কোনো মামলা? আমি অনেকক্ষণ ধরে এই হাউসে খুঁজতেছিলাম যে এই ধরনের কোনো মামলায় জাজমেন্ট হয়েছে কিনা, একটা মামলা জাজমেন্ট হয় না। তো ধন্যবাদ, আমরা একটু সবাই সচেতন থাকবো। আমি আমার দায়িত্ব পালন করব। ওকে, আমরা এই পর্যায়ে একজন হাত তুলেছিলেন, আপনার কাছে চলে যাচ্ছি। হ্যালো, ধন্যবাদ সবাইকে। আমার নাম মাহমুদা, আমি একজন স্থপতি এবং আমি পার্টিকুলারলি কাজ করি দরিদ্র বসতি, লোকালয় নকশা এবং আবাসন নকশা, এই জিনিসগুলো নিয়ে। তো এই গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে আমি একটু আশার কথা বলতে চাচ্ছি যে গ্রাউন্ড লেভেলে আসলে আয়ুব ভাই যেরকম শেয়ার করলেন বা শ্যামল ভাই যেরকম শেয়ার করলেন, এরকম কমিউনিটি লেড অনেক ইন্টারেস্টিং ইনিশিয়েটিভ আছে যেটা বর্জ্য ব্যবস্থাপনার সাথে সাথে লোকাল প্ল্যানিং, যেটা গ্রাউন্ড লেভেলে অনেক কমিউনিটি অনেক দূর করেছে এবং ইমপ্লিমেন্টও করেছে, কিন্তু তারপরে ওটা নিয়ে হয়তো আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। তো এখানে যেহেতু আমরা আলাপ করছিলাম যে আগস্টের পরে যে একটা বড় ধরনের উদ্যোগ দেখা গিয়েছিল যে দেশকে চেঞ্জ করতে চাই, তাহলে প্রথম চেঞ্জটা আমরা কেননা পরিষ্কার করে করি, ওই ধরনের ওরকম অনেক ইনিশিয়েটিভের কথাও আমরা জানি যে সহজ কিছু সহযোগিতার অভাবে পরে আস্তে আস্তে তো ডিমোরালাইজড হয়ে যায় কমিউনিটি ইনিশিয়েটিভগুলো। তো আমার মনে হয় আশা হচ্ছে ওই জায়গাটাতে যে কমিউনিটি ইনিশিয়েটিভগুলো একটার পর একটা চলতেই থাকে। আর একটা রেকমেন্ডেশন হচ্ছে যে কমিউনিটি ইনিশিয়েটিভে সবার একই ধরনের সহযোগিতার দরকার লাগে না। তো এরকম যদি কোনো সেন্ট্রাল সেল থাকতো যে আমার আসলে দরকার একটা পানির কানেকশন, তাহলে আমি একটা বড় জায়গাকে ময়লা পরিষ্কার করে সবুজে পরিণত করতে পারছি, অথবা আমার দরকার অল্প কিছু ফান্ড, আমার দরকার এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট সহযোগিতা। ওই সহযোগিতাগুলো দেখার জন্য যদি সেল থাকতো তাহলে কমিউনিটিরা নিজেই প্ল্যান করে ওটা আসলে ওখানে নিয়ে যেতে পারে। একটু সংক্ষেপে অনুরোধ করলাম, অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু অনুরোধ করব, আমাদের সঙ্গে শামসুল ভাই আছেন, আপনাকে একটু অনুরোধ করবো ছোট্ট করে আপনার আলোচনাটা শেয়ার করতে আমাদের সঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ আহমদ ইব্রাহিম আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ব্লাস্টকে বিশেষভাবে ধন্যবাদ। আমি একটা স্টুপিড কোশ্চেন দিয়ে শুরু করি। কোশ্চেনটা হচ্ছে ইটিপি নিয়ে অনেক কথা হয়েছে। ইটিপি নিয়ে আমরা ট্যানারি এবং আরো অনেক শিল্প কারখানায় গিয়ে দেখেছি যে যখন বিশেষ বাইরের কেউ আসেন তখন এটা চালু হয় এবং অন্য সময় বন্ধ থাকে। আমি স্টুপিড কোশ্চেন এই জন্য এবং যে এমন কোনো প্রযুক্তি আছে কিনা যে ইটিপি কখন চালু হয়েছিল, কতক্ষণ চলেছে, কখন বন্ধ হয়েছে, কতক্ষণ বন্ধ ছিল, এইটা রেকর্ড করার মতো কোনো প্রযুক্তি আছে কিনা, এবং এইটা ইটিপির সাথে যুক্ত রাখা, এইটা বাধ্যতামূলক করা, যাতে করে এটা মনিটর করা যায়। ইটিপি পাহারা দেওয়ার জন্য তো প্রত্যেকটা কলকারখানায় লোকজন রাখা সম্ভব না। এই একটা কোশ্চেন। আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টার কাছে যে এই অন্তর্বর্তী সরকারের 6 মাস হয়ে গেছে এবং আমরা এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অন্তর্বর্তী সরকার জন্মের বহু আগে থেকে অনেক কথা আমরা শুনেছি, বলেছি এবং অনেক জায়গায় আমরা গেছি। তো সেই সব জায়গায় আমরা একটা কথা বলেছি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে এনকারেজিং পিপল এবং মানুষকে করা যায় বাই ডুইং সামথিং।
তো আমার মনে হয় যে এই 6 মাসে অন্তর্বর্তী সরকারের দিক থেকে আমি আশা করেছিলাম যে অন্তত বেশ কিছু এই ধরনের অন্তত বড় বড় সিটিগুলোতে কতগুলো পাইলট প্রজেক্ট বর্জ্য ব্যবস্থাপনার জন্য অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পৌর কর্পোরেশন বা এরা করবে, কিন্তু এখনো হয় নাই। আমার জিজ্ঞাসাটা হচ্ছে পরবর্তী 6 মাসে কি হবে, তার কোনো পরিকল্পনা আছে? আমার থার্ড বিষয়টা হচ্ছে আমার আইয়ুব করম আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই, যেটা আপনি নিজের উদ্যোগে আপনার নিজের এলাকায় করেছেন এবং শেয়ার করেছেন, এবং আরো অনেকগুলো উদ্যোগের কথা বলেছেন, আমাদের কোরাইল বস্তি এবং আরো অন্যান্য একটি শিশু কিশোররাও বলেছেন। আমি এগুলোকে আমি খুব মূল্যবান মনে করি, যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়, এগুলো নিশ্চয়ই রেকর্ড করবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমরাও যাতে এটা কাজে লাগাতে পারি টু আদার পিপল, আদার কমিউনিটি মানে ইনিশিয়েটিভগুলোকে স্ট্রেনথেন করার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথিদের বক্তব্যের কাছে চলে যাচ্ছি। আমি প্রথমে অনুরোধ করছি এয়ার কমোডোর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদারকে, যিনি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বেশ ফোরাম থেকে বেশ কিছু জায়গা থেকেই প্রশ্ন মন্তব্য এসেছে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমটাকে কেন্দ্র করে, তো সেগুলোতে একটু আপনার রিফ্লেকশন গুলো আমরা অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, অন্যান্য বক্তা, আসসালামু আলাইকুম। আমি একটু ফার্স্ট যাব, যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে। আমি প্রথমে এই সভার আয়োজক বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি, এরকম একটা আয়োজন অনুষ্ঠান সংগঠিত করার জন্য। আমি বিশেষভাবে প্রধান অতিথিকে ধন্যবাদ জানাতে চাই, উনি ওনার শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং ওনার পাশাপাশি আমাদের বিভিন্ন বক্তা নগরবাসী যারা এখানে পার্টিসিপেট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আমরা আলোচনার জন্য এখানে বসছি। আমি কয়েকটা স্বল্প সময়ের মাঝে আমাদের সিটি কর্পোরেশন দক্ষিণে আমরা কি পদ্ধতিতে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করে থাকি, দেন আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনাতে কি সমস্যা রয়েছে সেটা আইডেন্টিফাই করা, তারপরে হলো আমাদের ভবিষ্যতের সম্পর্ক কি সমস্যা হতে পারে যদি আমরা এখনই অ্যাড্রেস না করি, এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আমি আলোচনা করব। ফাইনালি এই যে আমাদের সিটিজেন নগরবাসীর কি ভূমিকা বর্জ্য ব্যবস্থাপনার উপর থাকা উচিত এ ব্যাপারে আলোচনা করব। আপনাদেরকে সংক্ষেপে যদি বলি, আমাদের 75টা ওয়ার্ড রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। এই ওয়ার্ডগুলিতে আমরা 4টা ধাপে আমাদের কার্য সম্পন্ন করে থাকি। বেসিক্যালি আমরা প্রাইমারি কালেকশন, যেটা হলো পিসিএসপির মাধ্যমে আমাদের লোকাল কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টরের মাধ্যমে বাসাবাড়ি থেকে আমরা ওয়ার্ডগুলি কালেক্ট করে থাকি। সেকেন্ডলি হলো আমরা এসটিএস সেকেন্ডারি স্টেশন যেটা আছে, এই সেকেন্ডারি স্টেশন আমাদের প্রাইমারি কালেকশন করে ওখানে আমরা নিয়ে আসার ওখান থেকে আমাদের মাতোই ল্যান্ডফিল আছে, ওখানে মাটি ভরাটের কার্যক্রম আমাদের আবর্জনার মাধ্যমে সেখানে করে থাকি। লাস্টলি আমরা কিছু যদিও এটা কোনো পরিপূর্ণভাবে আমরা চালু করতে পারিনি, আমাদের রিসাইক্লিং আইটেম যেগুলি আছে এগুলিকে সেগ্রিগেট করা এবং যতটুকু সম্ভব রিসাইক্লিং ইন্ডাস্ট্রির সাথে আমরা এগুলি সম্পৃক্ত করার চেষ্টা করি। আমাদের এই সমস্যাটা আমি বললাম যে আমাদের এই কাজগুলি করতে যে আমাদের যে সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি হলো অনেক বক্তাই এখানে আলোচনা করেছে যে আমাদের যে ওয়েস্টগুলি এগুলি সেগ্রিগেশনের অভাব, যে আমরা লাইক আমাদের অধিকাংশ বাসা বাড়িতে জৈব বর্জ্য, অজৈব বর্জ্য এবং ডেঞ্জারাস যেগুলি ইনফেকশাস টাইপের বর্জ্য আছে এগুলি আমরা একসাথে আমরা বাসা বাড়িতে এগুলি মিশিয়ে ফেলি। এটা আমাদের একটা বড় একটা সমস্যা আমরা ফিল করতে পেরেছি। তারপরে সেকেন্ড সমস্যা যেটা আমরা ফিল করি যেটা হলো অপর্যাপ্ত সংগ্রহ ব্যবস্থা। আমরা যদিও কন্ট্যাক্ট অলরেডি আমাদের লোকাল কন্ট্রাক্টের মাধ্যমে দিয়েছি, প্রায়শই দেখা যায় যে তারা যথাযথভাবে ময়লা বা আবর্জনা যেটি কালেক্ট করার কথা এটা প্রতিদিনের বর্জ্য প্রতিদিন কালেক্ট করে না। এমনও হয়েছে 2 দিন 3 দিন পর্যন্ত বর্জ্যগুলি তাদের বাসা বাড়িতে থেকে যায়। ফলশ্রুতিতে যেটা হয় আমাদের এই নাগরিকরা তাদের এই বর্জ্যগুলি আশেপাশে ড্রেনে আমাদের খাল ছোট ছোট ইয়াতে এখানে ফেলে দিচ্ছে, এবং পরবর্তী যেটা হয় আমাদের ল্যান্ড ফিল্ডের উপর প্রচণ্ড চাপ বেড়ে যাচ্ছে। আমাদের
বর্তমানে যে ল্যান্ডফিল্ড আছে সেটা হলো 100 একরের মতো জায়গা আছে। এটা অলমোস্ট 80% অলরেডি কনজিউম। পরবর্তীতে ইমিডিয়েটলি আমরা টু অ্যাড্রেস দ্য ইস্যু আমরা আরো 90 একরের মতো আমরা নতুনভাবে অধিগ্রহণ করেছি। টোটাল আমাদের ল্যান্ডফিল্ডের আয়তন 190 একরের মতো। আর সমস্যা যেটা হয়েছে যে হারে আমরা প্রতিদিন আমাদের প্রায় 3000 থেকে 3200 টন আমরা বর্জ্য সংগ্রহ করে থাকি। যেভাবে সংগ্রহ হচ্ছে আমরা যদি ইমিডিয়েটলি আমাদের ল্যান্ডফিল্ড বা এই বর্জ্য নিয়ে যদি আমরা সেকেন্ডারি কোনো চিন্তা ভাবনা না করি তাহলে আগামী 7 থেকে 8 বছরের ভিতরে এই ফিল্ডটা আমরা কনজিউম হয়ে যাব। সো আরো যে সমস্যাগুলো আমরা দেখেছি যে আমাদের জনসচেতনতার অভাব। আমরা 75টা ওয়ার্ডের ভিতরে এখনো আমরা 3টা ওয়ার্ডের সাথে আমরা কোনো চুক্তিবদ্ধ করতে পারিনি, যেহেতু ওই ওয়ার্ডগুলি আমাদের নদী নালা খাল বিলের পাশে বাসা বাড়িগুলো অবস্থিত। তাদের মাইন্ডটা হলো আমরা কেন 100 টাকা 80 টাকা বা 120 টাকা আমরা কন্ট্রাক্টরকে দিব, আমাদের বর্জ্যটা আমরা আমাদের ড্রেনে বা পুকুরে বা খাল বিলে আমরা ফেলে দিচ্ছি। সো 3টা ওয়ার্ড এখনো আমাদের এই চুক্তিবদ্ধ তালিকার আওতায় আমরা আনতে পারি না। সো আমাদের লাস্ট যে সমস্যাটা আছে যে আমাদের হলো অর্থনৈতিক সীমাবদ্ধতা। আমরা আমাদের বাজেট পর্যাপ্ত না, আমাদের জনবল পর্যাপ্ত না। ফলশ্রুতি যেটা হয়েছে আমরা যে ডিজায়ার্ড লেভেলে আমরা কাজ করতে চাইলে আসলে এই বাজেট এবং জনবলের জন্য আমরা সেটা আসলে করে উঠতে পারছি না। সো আমাদের যদি এগুলিকে অ্যাড্রেস না করা হয় তাহলে ভবিষ্যতে আমাদের বর্জ্যের পরিমাণটা দিন দিন বেড়ে কন্ট্রোলের বাইরে চলে যাবে। এটা পারলে কি হবে? পারলে আমাদের পরিবেশ দূষণ হবে এবং স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনায় আমরা পড়তে যাচ্ছি। সো আমাদেরকে আমি একটু তাড়াতাড়ি করছি যে আমাদের ইমিডিয়েটলি আমাদের বর্জ্যটাকে বাছাই করতে হবে যদি আমরা এটা রিডিউস করতে চাই। সো বাছাইয়ের জন্য আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছি, একটা ধানমন্ডিতে আর একটা হলো জিগাতলাতে। ধানমন্ডি 15, জিগাতলা 26 নম্বর। আমরা প্রতিটা বাসা বাড়িতে আমরা 3টা ডাস্টবিন দিব। একটা হলো জৈব ভেজিটেবল ওয়েস্ট গুলি ওখানে রাখা হবে, সেকেন্ডলি হলো প্লাস্টিক বর্জ্য ওখানে রাখা হবে, আর থার্ডলি হলো আমাদের ইনফেকশাস যে ডিজিজ ছড়ানোর সম্ভাবনা আছে ওই ধরনের বর্জ্য আমরা আরেকটা কন্টেনার রাখবো। সো 3টা কন্টেনার আমরা ধানমন্ডি এবং জিগাতলাতে দিব। এভাবে আমাদেরকে পাইলট প্রজেক্ট হিসাবে আমরা হাতে কলমে করার চেষ্টা করব যে তারা যেন ইনিশিয়ালি বর্জ্যগুলি যেন সেগ্রিগেট করার মানসিকতা তৈরি হয়। যদি এটা আমরা সাকসেসফুল হতে পারি প্রতিটা ওয়ার্ডে আমরা এই সিস্টেমটা চালু করব। সেকেন্ডলি আমাদের পুনর্ব্যবহার। আমরা যে প্লাস্টিক বর্জ্য যেগুলি আছে এগুলি যদি আমরা পুনর্ব্যবহার করতে পারি তাহলে আমাদের বর্জ্য পরিমাণটা অনেক কমে যাবে। থার্ড পয়েন্ট হলো আমাদের বর্জ্য থেকে যদি শক্তি উৎপন্ন করতে পারি বা ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি, যদি আমরা করতে পারি তাহলে আমাদের বর্জ্য পরিমাণ কমে যাবে। আপনাদের জাস্ট একটা আপনাদের কভার করতে চাই, আমাদের একটা ল্যান্ডফিল্ড 31 একর মাত্র ল্যান্ডফিল্ড আমরা ওয়েস্ট টু এনার্জিতে কনভার্ট করার জন্য ল্যান্ডফিল্ড তৈরি করে ফেলেছি। আমরা অলরেডি ইউআই কল করেছি এবং আমরা টার্মস অফ রেফারেন্স করার জন্য কন্ট্রাক্টরকে অলরেডি আমরা সিলেকশন পর্যায়ে রয়েছে। সো আমরা যেভাবে আগাচ্ছি এই বছরের শেষের দিকে হয়তো আমরা ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টে আমরা চলে যেতে পারবো। লাস্টলি আমি একটু জাস্ট এখানে যেহেতু সময়ের অভাব রয়েছে আমি এখানে জনগণেরও ভূমিকা রয়েছে। আমাদের ঢাকা পরিষ্কারটা সবারই দায়িত্ব, এটা সিটি কর্পোরেশন যেমনই দায়িত্ব আমাদের জনগণেরও তেমনই দায়িত্ব। সো আমার একটা অনুরোধ থাকবে যে আমরা আপনাদের এন্ড থেকে যদি আমরা সবাই যার যার এন্ড থেকে যদি কিছু না কিছু কন্ট্রিবিউট করি তাহলে হয়তো আমাদের ক্লিন এবং বাড়াযোগ্য ঢাকা আমরা দেখতে পাবো। লাইক আমাদের বর্জ্যগুলো যদি আমাদের ইনিশিয়ালি আলাদা করতে পারি, জনগণের ভিতরে সেই সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হবে। আমাদের প্লাস্টিক বর্জ্য যদি আমরা বর্জন করতে পারি, তারপরে যদি আমরা অবৈধ বর্জ্য যেখানে সেখানে ফেলা হচ্ছে এটা যদি আমরা যদি বন্ধ করতে পারি এবং আমরা নিজেরাও যদি না করি তাহলে হলো আমাদের এটা অনেকাংশে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো আজকের এই সবার মাধ্যমে আমরা একটি সুন্দর বাসযোগ্য এবং টেকসই ঢাকার স্বপ্ন দেখছি, যা একসাথে কাজ করলে অবশ্যই সমাধান করা সম্ভব। আমি জাস্ট সংক্ষেপে একটু বলি, আমাদের ইউনিয়নের যে সভাপতি আছেন উনি যে সমস্যাটা বলেছেন যে আমাদের ওয়ার্কারদের জন্য আসলে ওদের দেখার মতো কেউ নাই। আমি টেক ওভার করার পরে কিছু জিনিসগুলো আমি কাজ করছি। একটা হলো তাদের হেলথ কার্ড। আমরা যদি তাদেরকে যদি হেলথ কার্ড স্কিমের আওতায় নিয়ে আসতে পারি, কয়েকটা হাসপাতালের সাথে যদি আমরা এমইও করি যে ডিসকাউন্টেড রেটে তাদের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যাবে, তাহলে তারা মোরালি তারা একটা হবে এবং তাদেরকে লুক আফটার করার জন্য একটা দিক দেখা হবে। সেকেন্ডলি হলো আমরা যদি মেডিকেল ভাতার নামে যদি 200 টাকা পর্যন্ত দিতে পারি তাহলে যে অবহেলিত যে
যারা কাজ করছে তাদের দিকে অ্যাটলিস্ট কিছুটা হলো আমাদের নজর দেওয়াটা সম্ভব হবে মনে হয়। আমাদের একটা কর্মচারী যখন মারা যায় তাদের দাফন কাফনের জন্য তাদের পরিবারের জন্য কোনো টাকা পয়সা পাওয়া যায় না, সেটাও আমরা কাজ করছি যে আমরা এককালীন তাকে দাফন কাফনের জন্য যাতে কিছু টাকা দিতে পারি, পরিবারকে যদি আমরা কিছু টাকা দিতে পারি তাহলে অ্যাটলিস্ট এই সেক্টরে যে আমাদের কনসেন্ট্রেশন আছে তারাও ফিল করতে পারবে এবং আমাদের সম্পৃক্ততা তাদের প্রতি সেটা একাত্মতা প্রকাশ করা হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে অনুরোধ করবো আমাদের প্রধান অতিথির বক্তব্য সৈয়দ রেজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে আমরা শুনব। বেশ কিছু মন্তব্য এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের প্রক্রিয়ার মধ্যে কিভাবে পরিবেশকে আমরা অন্তর্ভুক্তি করতে পারি সেই বিষয়ে আমরা অনেক ধন্যবাদ। আমার কাছে সব রকমের পরিবেশ সমস্যার অভিযোগ আসে, কিন্তু বাস্তবতা এখন হচ্ছে যে আমি সব রকমের পরিবেশ সমস্যার সমাধানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ না। যেমন বর্জ্য ব্যবস্থাপনা, এই আইনটা পরিবেশ মন্ত্রণালয় করে দিয়েছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা আসলে দায়িত্বটা হচ্ছে স্থানীয় সরকার। কিন্তু সরকারের থাকলে সবকিছুই দায়িত্ব নিতে হয়। আর আমি যেহেতু পরিবেশ কর্মী, কেউ বালু তুললেও আমাকে বলে, কেউ পাথর তুললেও আমাকে বলে, বর্জ্য আবর্জনা নিয়েও আমাকে বলে, কিন্তু এইগুলো আসলে এই মুহূর্তে আমার দায়িত্বের ভিতরে পড়ে না। বালু উত্তোলন পড়ে ভূমি, পাথর পড়ে খনিজ সম্পদ, বর্জ্য ব্যবস্থাপনা পড়ে হচ্ছে আপনার স্থানীয় সরকার। কিন্তু সবগুলোরই যেহেতু সবটাতেই আবার পরিবেশের একটা বিষয় আছে বলে কোনো না কোনো রাস্তা বের করে হয়তো আমি কাজ করতে পারি। প্রথম কথা হচ্ছে যে পরিবেশকে কিভাবে সংস্কারের ভিতরে আনা যায়। আসলে আপনি সংস্কারটা কত গভীরভাবে করতে চান তার উপর নির্ভর করবে যে কোন কোন ক্ষেত্রে আনা যায়। একটা হচ্ছে পরিবেশ প্রশাসন নিয়ে বিস্তর অভিযোগ, পানি প্রশাসন নিয়ে বিস্তর অভিযোগ। এখন আপনি যদি একটা দেড় বছর 2 বছরের সরকারকে 53 বছরের প্রগাঢ় হয়ে যাওয়া সমস্যার সমাধান করে দিতে বলে, সেটা একটু বেশি চাওয়া হয়ে যাবে। কিন্তু চাওয়াটা বেশি না, এই চাওয়াটাই যৌক্তিক, চাওয়াটাই যথার্থ। চাওয়ার সাথে পাওয়া মিলাতে একটা প্রক্রিয়া এবং একটা সময়ের সমন্বয় লাগবে। সেই প্রক্রিয়া এবং সময়ের সমন্বয়টা আমাদের সাথে হচ্ছে কিনা এটা এই বিচারের ভার আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। এবার একটা ছোট উদাহরণ নেই, ধরেন আমরা পুলিশ প্রশাসন নিয়ে সকলেরই আমাদের অভিযোগ আছে। এগুলো এমন কেউ নেই যে পুলিশ প্রশাসন নিয়ে তার অভিযোগ নাই। কিন্তু ধরেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পুলিশ আইনটা আমরা রচনা করে দিয়ে গেলাম, তারপর যখন আমরা চলে গেলাম যারা ওই আইনটা বাস্তবায়ন করবে তাদের মধ্যে যে পরিবর্তনটা আনতে হবে, এই পরিবর্তন মনস্তাত্ত্বিক, এই পরিবর্তন প্রশিক্ষণের, এই পরিবর্তন প্রায়োগিক, সেইগুলো জায়গায় কেমন করে কাজটা হবে এটা কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। কাজে সংস্কার যখন আমরা চাই এবং অর্থবহ সংস্কার আমরা চাই, আমরা যেন মনে রাখি যে এটা কেবলমাত্র কাগজে কলমে আইন করে দেওয়ার বিষয় না, এটা চর্চারও বিষয়, এটা মনোজগতের পরিবর্তনেরও বিষয়। এবং একটা প্রক্রিয়া এক রকমের থেকে আরেক রকমে যায়, এটা একটা সময়ের ব্যাপার, এটা আপনি ওভারনাইট ইউ ক্যানট চেঞ্জ। এখন আমি নিজে সারা জীবনই লড়াই করেছি দূষণমুক্ত নদীর জন্য। আমি এখানে এসে এখন কাজ করছি যে ঢাকা শহরের নদীগুলোকে দূষণমুক্ত করার একটা পরিকল্পনা নেওয়া যায়। এই পরিকল্পনার প্রসেসে দেখেন, আমি আগেও যখন পরিবেশ কর্মী ছিলাম তখনও বলেছি, এখনো বলছি, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা আসলে এক ধরনের একটা অসম্ভব কাজ সম্ভব করা হবে। কারণ বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন তো নেই, ওটা জিরো বলে না, মাইনাস কত ওটা এখন বিবেচনার বিষয়। সেখানে ক্রোমিয়াম আছে, অ্যান্টিবায়োটিক আছে, ওটার নিচে 2 থেকে 3 মিটার পলিথিন আছে, সিওয়েজ ওয়েস্ট আছে, মিউনিসিপাল ওয়েস্ট আছে। এখন আমরা এডিবির সাথে একটা কথাবার্তা চালাচ্ছি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে কথাবার্তা চালাচ্ছি যে আমরা অন্তত বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এবং বালু, এই 4টা নদী পরিষ্কার করার একটা কর্ম পরিকল্পনা করতে পারি কিনা, যে কোন বছরে কি হবে। এখন তাদের কাছে যে উদাহরণগুলো আছে, ইন্দোনেশিয়া, চায়না এবং নেপাল, এটা তারা 16 তারিখে আমাদের কাছে প্রেজেন্ট, এবং তার বেসিসে আমরা কর্ম পরিকল্পনা তৈরি করার কাজটা শুরু করে দিয়েছি। এটা বাস্তবায়নের কাজটা আশা করি
রিসোর্স পাওয়ার সাপেক্ষে আমরা শুরু করতে পারি। এখন যদি আজকের বিষয়ে এবং এটা দেখেন, আপনারা একটু দেখবেন টেমস নদী, একটু দেখবেন সাউথ কোরিয়ার নদীটা, একটু দেখবেন নেপালের ভাগবতী নদীটা, যে কতটা সময় লেগেছে। ওই সময়টা নদী পরিষ্কারও দিতে হবে, সমাজ পরিষ্কারও দিতে হবে, নদী পরিষ্কার করতে হবে এবং প্রসেসটা কন্টিনিউ করতে হবে। এটা একটা বড় বিষয়। আমরা 2002 সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করলাম। 2004 থেকে 6 কিন্তু বাংলাদেশ এই 2 বছরের ক্রমাগত কাজের ফলে পলিথিন শপিং ব্যাগ কিন্তু গ্রামগঞ্জ থেকে উঠে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পরবর্তী সরকার এসে এই আইনি নিষেধাজ্ঞাটা বাস্তবায়নে কোনো রকমেরই কাজ করে। ওইটা হলো বিএনপির আইন, আমি কেন বাস্তবায়ন করবো, খুব সম্ভবত সেই মানসিকতা। আজকে এখন এটা মানুষের এমন অভ্যাসে পরিণত হয়েছে যে আমাদেরকে ক্রমাগত কাজটা করতে হচ্ছে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো কাজ করবে কিনা। আমরা খুবই আশাবাদী যে আমরা একটা কাজ শুরু করতে পারবো এবং এই জন্যই কিন্তু আমাদের স্থানীয় সরকারে আমরা তরুণ নেতৃত্ব দেখতে পাচ্ছি যে দৌড়ঝাঁপ করে কাজগুলো করতে পারে। কিন্তু সেখানেও আপনারা জানেন যে আমাদের এখনো প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো, শূন্য পদগুলো আমরা পূরণ করে আনতে পারি। কিন্তু আমরা এখানে দুইটা খুবই এনকারেজিং কথা শুনলাম, একটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে, একটা হচ্ছে পৌরসভা পর্যায়ে। তো আমি আপনাদের এখানে বসে বসে আমাদের যিনি স্থানীয় সরকারের উপদেষ্টা তাকে লিখলাম যে পৌরসভার জন্য ওনাকে একটু ডাকো এবং ইউনিয়ন পর্যায়ে ওনাকে একটু ডেকে একটা মডেল ধরে যদি আমরা সবাইকে একটা ট্রেনিং দিয়ে দিই, কাজটা শুরু হলেই বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে সেরকম বলা যাচ্ছে না। আপনাকেও যদি বলা হয় যে বর্জ্যগুলো আপনি ভাগ করে করে রাখেন, আপনি নিজেও কিন্তু কনফিউশনে পড়বেন। কাজে এই যে মডেল ব্যবস্থাপনা আজকে 53 বছর পার হয়েছে, এখন আমরা বলতেছি ধানমন্ডি এবং জিগাতলাতে আমরা ওয়েস্ট সিগ্রেগেশন করব। আপনি এখন বলেন সেকেন্ডারি ম্যানহোল তো একসময় একটা আজাব ছিল, তারপরে হয়েছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। আপনি বলেন কোন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের পাশ দিয়ে নাকে হাত না দিয়ে আপনি যেতে পারেন, ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্জ্য ব্যবস্থাপনায় আজকে এখানে ওয়েস্ট স্পিকারদের কথা আমরা বেশি বললাম না, সেটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার যেটা আমাদের কভার করা উচিত ছিল। সরকারের পক্ষ থেকে আমি যা বলতে পারি তা হচ্ছে যে ওনারা যে কাজগুলো করেছেন এগুলো সফলতাকে বিবেচনায় সরকার যদি স্কেল আপের দায়িত্ব নেয় তাহলে কিন্তু মোটামুটি একটা পরিষ্কার দেশের দিকে আমরা এগিয়ে যাব। কিন্তু আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে যে হঠাৎ করে একটা চেরাগ ঘষা দিয়ে বাংলাদেশ হঠাৎ সুন্দর হয়ে যাবে, এটা হয় না। যেহেতু বায়ু দূষণ নিয়ে আমি সারাক্ষণই বকাঝকার মধ্যে থাকি এবং একসময় আমি আদালতে মামলা করেছি, আবার ফিরে গিয়ে সেটা ফলো আপ করবো। তো আমরা প্রথম আদালত থেকে আদেশ এনেছিলাম বায়ু দূষণ ম্যানেজমেন্ট প্ল্যানের 2017-18 সালে, সেটা 2024 সালে এসে সেই প্ল্যান আমরা চূড়ান্ত করতে পেরেছি, তা আমি জয়েন করার পরে। এখন আমি যেদিকেই যাই দেখি যে বড় বড় রাস্তা, তার পাশে সব হচ্ছে কাঁচা মাটি এবং তার মধ্যে অনেক বালু। এখন এত বালু ব্যবস্থাপনা না করে আপনি কি করে ধুলা দূষণ কমাবেন? আমরা যখন বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি আমি বলবো যে আপনি ধানমন্ডি এবং জিগাতলাতে করেন, খুবই ভালো কথা, দ্রুততার সাথে শুরু করেন এবং অন্য জায়গাগুলোতে কিন্তু কিছু কিছু এরিয়া আছে যেগুলো কমিউনিটি এগিয়ে আসতে পারে। যেমন ধানমন্ডির কমিউনিটির আপনার কাছ থেকে হয়তো সাহায্যের প্রয়োজন পড়ে না, কমিউনিটি হিসেবে দিতে পারে। গুলশান, বনানী এরকম কিছু এলাকা আছে, লালমাটিয়া, তারা নিজেরাই হয়তো পারে। আমাদের কাজটা শুরু করে দেখাতে হবে। যেমন উনি ফরিদপুরের যে এক্সাম্পলটা আমার সাথে একটু ডিটেইলসে শেয়ার করলেন, এটাকে আমরা যাতে স্কেল আপ করতে পারি। তো রেসপন্সিবিলিটি হবে গভর্নমেন্টের টু কিক অফ দ্য প্রসেস। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রসেস কিক অফ করতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি তো আসলে আমরা কিছু করতে পারবো না। আমরা বায়ু দূষণের জন্য, ধুলা দূষণের জন্য, ধরেন ঢাকার ধুলার একটা বড় বায়ু দূষণের একটা বড় অংশ আসে পাশের দেশ থেকে, তারপরের বড় অংশটা আসে পাওয়ার প্ল্যান্ট। এখন আমরা পাওয়ার প্ল্যান্ট গুলো আর ফসিল ফুয়েলে করবো না, রিনিউয়েবলে করবো, এই একটা সিদ্ধান্ত জিতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা বা সেই সময় আমরা পাবো কিনা। কারণ আমাদের জ্বালানি খাতটা কিন্তু এমনিতেই আমরা মারাত্মক ঋণে জর্জরিত, কত হাজার বা কত হাজার লক্ষ কোটি টাকার বোঝা আমাদের কাঁধের উপর আছে, সেটা একটু খেয়াল করে দেখতে হবে। কাজে এখনই হঠাৎ করে এখান থেকে অন্যদিকে সুইচ করে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার পারবে কিনা সেটা একটা বড় বিষয়, কিন্তু তার সদিচ্ছা সম্পূর্ণ রকমেরই আছে।
এবং আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি 3-0-র মধ্যে একটা জিরোই হচ্ছে কার্বন নিঃসরণটা কমানো। ফলে ইট ইজ দেয়ার। এবং বায়ু দূষণে আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আমরা ঢাকাতে সরাসরি কোন জায়গা থেকে ইটভাটাগুলো আসে আমরা নৌবাহিনীর সহায়তা নিয়ে সেটার একটা ম্যাপিং করে ফেলেছি। এখন আমাদের ওই ইটভাটাগুলোর ব্যাপারে আমরা কি করব, রাস্তার ধুলা আমরা কেমন করে কমাবো। যেমন আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে পেয়েছি, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এখনো পাইনি, যে রোড ডিভাইডার গুলোর কি পরিমাণ জায়গা গাছ ছাড়া, ঘাস ছাড়া, কয়েকটা গাছ এখানে সেখানে লাগানো, বিপুল পরিমাণ কিন্তু সবুজের আচ্ছাদনতা, সেগুলো এই বর্ষায় আমরা চেষ্টা করব কভার করতে। ফলে আমরা যদি এই বছর একটা লক্ষ্যমাত্রা ধরে নিই যে বায়ু দূষণ আমরা কিভাবে কতটুকু এই বছর কমাতে পারবো প্র্যাকটিক্যালি, সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে অচিরেই উপস্থাপন করব। পুরনো বাসগুলো সরাতে হবে, 4500 পুরনো বাস যে আমরা সরাবো, এইটার ঘোষণাও কিন্তু আমরা দিয়েছি। এখন এই 4500 বাস যে যাত্রী পরিবহন করে সেই যাত্রীদের বিকল্প ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সেই প্রক্রিয়াটা শুরু করতে পারবো। কিন্তু সেই সময়টা আশা করি পরবর্তী সরকার আমাদের এই লিগেসি, আমরা যেরকম আগের সরকারের ভয়ঙ্কর লিগেসি ক্যারি করছি, আশা করি আমাদের পরবর্তী নির্বাচিত সরকার একটা সুন্দর লিগেসি পাবে। এবার আমি একটা অ্যানেকডট দিয়ে আমার বক্তব্য শেষ করি। আর পরিবেশের ক্ষেত্রে কোথায় কোথায় সংস্কার আনা দরকার, আপনাদের কোনো যদি বক্তব্য থাকে, ধারণা থাকে, প্লিজ আমাকে জানাবেন। পরিবেশ আদালত যে ফর্মে আছে এই ফর্মে কোনো সমস্যা নিয়ে সে কাজ করতে পারবে না, কাজ করা সম্ভব না। পার্সোনালি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা হাইকোর্ট প্রেমাইজে কিন্তু আমাদের রেজিস্ট্রার মহোদয় ঘোষণা করেছেন যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারটা পরিহার করতে, কারণ এই ওয়েস্ট ম্যানেজমেন্ট করার সক্ষমতা বাংলাদেশে খুব তাড়াতাড়ি হবে না। আর রিসাইক্লিং আসলে যেটুকু হয় প্রপার খুব একটা হচ্ছে না। কাজে আপনি যদি উদ্যোগ দেন, আমি আমার মন্ত্রণালয় থেকে আমাদের যে রেস্টুরেন্ট গুলো আছে তাদেরকে এবং বারের যারা আছেন তাদেরকে একটা কর্মশালায় বলে দিতে পারি। ইটস ভেরি সিম্পল। আমি লিগাল সেক্রেটারি সবই করে আমরা চাইলে জয়েন্ট করতে পারি। লেট আস ডু ইট জয়েন্টলি। এবং অন্যান্য বারেও আমরা এটা ছড়িয়ে দিতে পারি। একটা ছোট অ্যানেকডট দিয়ে শুরু করি। যখন আমিন শেষ করি, যখন আমিন বাজারে ওরকম পানির মধ্যে গিয়ে ময়লা ফেলে তখন আমরা ওটায় বাধা দিলাম এবং আমরা মামলা করলাম। তখন আমার বয়স ছিল 36-37। তখন সরকার দাঁড়ালো এবং দাঁড়িয়ে বললো যে মাই লর্ড, এইটা এই বর্জ্য থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। তো সেই আমরা একবার স্টে পেলাম, পরে এপিলেট ডিভিশন বললো যে না ঠিক আছে, সরকার তো একটা জায়গা তো সরকারের লাগবে, তো তাহলে এখানে এটা কিন্তু বন্যা প্রবাহ এলাকা এখানে, এবং কোন রকম কংক্রিট ঢালাই না, লিচিং হচ্ছে সমানে আন্ডারগ্রাউন্ডে। আশেপাশের মানুষগুলো তো ওই বলে না বৈষম্য, এখন বুঝি, মানে এখন গভীরভাবে আমরা চিন্তা করি যে আমাদের বর্জ্য ওদের ঘাড়ের উপর আমরা চাপিয়ে দিলাম, ওরা বাঁচলো কি মরলো আমাদের কিছু যাচ্ছে না। তো তারপরে যখন আবার এই মামলা হিয়ারিং এ উঠলো, ওরা আবার জমি বাড়াবে, উত্তর সিটি কর্পোরেশন আবার জমি বাড়াবে, ছিল 52 একর, ফেলতে ছিল 72 একরে, এখন আবার ওই 72 একরকে লিগালাইজ করে আবার প্রক্রিয়া শুরু করলো। আমরা আবার কোর্টে গেলাম, আবারও দাঁড়িয়ে বললো মাই লর্ড, এটা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করবো। তখন আমি কোর্টকে দাঁড়িয়ে বললাম যে মাই লর্ড, আমার কোনো সাবমিশন নেই, আমার শুধু একটাই সাবমিশন। আমি যখন এই মামলা শুরু করি তখন আমার বয়স ছিল 36-37, তখনও আমি শুনেছি এই বর্জ্য থেকে বিদ্যুৎ হবে। এখন আমার বয়স 54, এখন আরো বেড়ে গেছে, এখন আমার বয়স 54, এখনো আমি শুনছি এই বর্জ্য থেকে বিদ্যুৎ হবে। কাজে এই আমাদের কথা হচ্ছে যে আমরা একটা স্মার্ট পদ্ধতি ইন্ট্রোডিউস তো করতে হবে আমাদেরকে। আমরা ইন্ট্রোডিউস করি, চ্যালেঞ্জেস হবে, হিকআপস আসবে, কোনো কিছু তো ইন্ট্রোডিউসই হয়নি। এখন সিস্টেম গুছিয়ে নিয়ে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউসটা ওই পর্যন্ত হয়তো আমরা যেতে পারবো, ম্যাসিভ স্কেলে হয়তো ইন্ট্রোডিউস করতে পারবো না, কিন্তু সিস্টেমটাকে গুছিয়ে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো বলে আশা করি। আরেকটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতিগুলোর কথা বলা হলো। আমাদের মানে আমাদের যেটা বিষয় হয় কি, আমরা সমস্যাটা দিয়ে চারপাশ দিয়ে ঘুরতে থাকি, সমস্যাটার আসল সমাধানটা আমরা করি না। তো আমরা আসল সমাধান কিছু করতে পারি কিনা সেটা একটু চেষ্টা করব। এখন যদি আপনি বলেন আমরা যখন থেকে বলছি সমাধান করেন তখন থেকে যদি সরকারগুলো কাজ করতো তাহলে আজকে ফল দেখানো আমাদের জন্য সুবিধা হতো। এখন আমাকে এখানে বসিয়ে বলা হচ্ছে ওইগুলো আপনি বলছিলেন না, এখন আপনি এগুলো সব ঠিক করে দিয়ে যান, এখন আপনি এগুলো পারলে তো আমি ঠিক করে দিয়েই যেতাম।
কারণ তাহলে এখান থেকে চলে যাওয়ার পর আমার আর কোনো কাজ থাকতো না, একটু ফ্রি সময় কাটাতে পারতাম। যেটুকু পারি সামর্থ্য অনুযায়ী করবো, কিন্তু আমি মনে করি গুড এক্সাম্পলস আর দেয়ার। আমরা যদি সেটা স্কেল আপ করি এবং সরকার যদি সত্যিকার অর্থে ডিসেন্ট্রালাইজ করে, সরকার সব নিজে করতে চায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, তাদের তো বর্জ্য ব্যবস্থাপনার দরকার নাই, কমিউনিটিকে ট্রেন করে কমিউনিটিকে দিয়ে করা। সেখানে আবার বর্জ্য আপনাদের ব্যবসার বিষয় হয়ে যায়, আপনাদের মডালিটি এমন ওই নিয়ে আবার মারামারি লাগে, এই বাসার বর্জ্য কে কালেক্ট করবে, ওই বাসার বর্জ্য কালেক্ট করবে। আপনারা প্লিজ ডিসেন্ট্রালাইজ করেন। হ্যাঁ, আর আমি মানে আসিফের পক্ষে কিছু কথা বলে ফেললাম, আশা করি আসিফ আমার কথাগুলো শুনবে এবং আমি ওকে ওগুলো মেসেজগুলো কনভে করে দেবো। সকলকে অনেক ধন্যবাদ। আমাকে আসলে যেতে হবে এখন একটা জরুরি কাজে। অনেক ধন্যবাদ। আমি এখন অনুরোধ করব ব্যারিস্টার সারা হোসেনকে আমাদের সমাপনী বক্তব্যটা রাখার জন্য। অনেক ধন্যবাদ। কিছু কথা আমরা শুনলাম, সবাইকে ধন্যবাদ দিতে চাই আজকে আসার জন্য। বিশেষ করে আমরা অনেক জনকে অনেক বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেক কথা বলেছি, অনেক ধরনের সুপারিশ আমরা পেয়েছি। কয়েকটি যেহেতু আমাদের প্রধান বলেছেন যে উনি কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেবেন। হচ্ছে আজকে যে দাবিগুলো এসছে বা সুপারিশগুলো এসছে, তার মধ্যে প্রচারণার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনার মিডিয়ার সবাই আছেন, এখানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আপনারা আরো নিজেরা আরো অনেক বেশি প্রচারণা করতে পারেন, আসলে নিজের থেকে করবেন অথবা ওনাদের থেকে নির্দেশনা পেয়ে করবেন। আর একটা বিষয় হচ্ছে যেখানে বিল্ডিং কর্তৃপক্ষের কথা বলা হলো, এটাও আরেকটা মন্ত্রণালয়ের ব্যাপার। একটু মানবিক প্রতিষ্ঠার দৃষ্টি আকর্ষণ করছি, এটাও যদি একটু তুলে ধরা যায় যে বিল্ডিং কর্তৃপক্ষ হওয়ার কথা ছিল যে রায় অনুযায়ী 11 বছর আগে, এখন পর্যন্ত হয়নি। একটা মাত্র রিজাল্ট লাগবে এটা অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। এটা যদি করতে পারে না, চেষ্টা করেন প্লিজ একটা রিজাল্ট পাস করে দিতে। এটা যদি অ্যাক্টিভেট করতে পারে, আমি অনেক এটার বিপরীত অবস্থায় নিয়ে বসে আছি। আর আরেকটা কথা শেষে আপনি যেটা তুলেছেন যে শ্রমিকদের বিষয়, যারা আসলে বর্জ্য ব্যবস্থাপনার এই কাজগুলো যারা করছে তাদের নানান ধরনের সমস্যা। একটা তো মাস্টার রোলের কথা বলা হলো, আরেকটা হলো তাদের প্রোটেকশন নাই, ডিগ্রি দেওয়া হয় না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পর্যাপ্ত সংখ্যায় কিন্তু শ্রমিক নেই, আমাদের আরো অনেকজনের দরকার আছে, অনেকজনের মধ্যে ছাঁটাই করা হয়েছিল কিভাবে সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে তাদের বাসস্থানের যে ব্যবস্থা, এগুলো নিয়েও কিন্তু অনেক সমস্যা কয়েক মাস আগে উঠেছে, কোর্টের কাছে আছে। এগুলো কিন্তু আপনারা চাইলে একটু দেখতে পারেন, এমনকি তাদের আমরা সার্বিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করতে পারি। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা আজকের আয়োজনটি করেছে। আমরা আশা করছি কোর্টের ভেতরে, কোর্টের বাইরে এবং সবাই যে কথাটা বলেছেন কমিটির মাধ্যমে আমরা নিজেরা নাগরিক হয়ে আমরা উদ্যোগগুলো নেব। আশা করছি সেখানে সরকার বিভিন্ন ধরনের পাইলট প্রজেক্ট করে দিয়েছে হাতে, সেটা শুনে খুব ভালো লাগছে। কিন্তু আরো কিছু সুযোগ করে দিতে হবে যাতে আমরা সরকারের পাশে থেকে একসাথে এই বিষয়গুলো মোকাবেলা করতে পারি। সরকারের দিকে আমরা তাকাবো না সেটা ঠিক, কিন্তু সরকারের দিক থেকে কিছু উদ্যোগ লাগবে, আরো কিছু উদ্যোগ লাগবে। যেগুলো শুনেছি সেগুলো ভালো, আরো প্রয়োজন আছে। এবং দুইটা মডেলের কথা আমরা আজকে শুনেছি, ইউনিয়ন লেভেল এবং পৌরসভা লেভেলে, এইগুলো ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি অন্তত অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি পরিবর্তন আমরা দেখাতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে অংশগ্রহণ করার জন্য।